আমি জানি নিজের ওয়াইফকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আর লিজাকে তুই নিজে কিছু বলবি নাকি আমাকে যেতে হবে? আমি গেলে লিজার সাথে ভালো কিছু হবে না, জেনে রাখিস। আমি দেখছি ব্যাপারটা। আর শোন, থানা থেকে ওসি কল করেছিল, তোর সাথে কথা বলতে চায়। আমার হেডকোয়ার্টার আসতে বলিস, রাতে কথা হবে। নিজের কথা শেষ করে আয়ান চৌধুরী ওয়েটিং রুমে এসে দেখে তানিয়া সিয়ানকে ফিডারে করে পাতলা সুজি খাওয়াচ্ছে। আয়ান কাছে আসতেই সিয়ান খাওয়া বন্ধ করে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বাবা বাবা বলে চিল্লাতে শুরু করলো। আয়ান চৌধুরী সিয়ানকে কোলে নিয়ে পকেট থেকে টিস্যু বের করে তার মুখটা পরিষ্কার করে দিল। এরপর সে তানিয়াকে প্রশ্ন করলো, লিজা তোমার ফোনে কল করেছিল? আপনি কি করে জানলেন? সিয়ার কাছে কোনো মোবাইল নেই, নাজমান্টের মোবাইলটাও আমার কাছে। তাহলে লিজা কিভাবে ওকে কল করলো? সিয়া আপু অনেকবার আমার ফোন থেকে রিসেপশনে কল করেছিল, হয়তোবা লিজা ম্যাম আমার নাম্বারটা সেভ করে রেখেছিল। তোমার তো সামনে পরীক্ষা, আমাদের জন্য 2 দিন লস হয়ে গেল তোমার। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, উনি তোমাকে বাড়ি পৌঁছে দিবেন। কিন্তু সিয়ান? ওর বাবা আছে তো। আয়ান চৌধুরী ড্রাইভারকে ইনফর্ম করে দিয়ে সিয়ানকে নিয়ে অফিসের ভেতর প্রবেশ করলো। আয়ানের কোলে বাচ্চা দেখে লিজার পাশাপাশি সকল এমপ্লয়ি অবাক। তারা আয়ানকে প্রশ্ন করার সাহস না পেলেও নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে। লিজা আয়ানের সামনে এসে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, স্যার বেবিটা কার? আপনি ওকে নিয়ে অফিসে কেন এসেছেন? হি ইজ দ্য ওনার অফ দি কোম্পানি, কজ হি ইজ মাই সান। হোয়াট? আয়ানের থেকে বাচ্চাটার পরিচয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল লিজা। আয়ান চৌধুরী সেদিকে ভ্রুক্ষেপ না করে সকলের উদ্দেশ্যে অ্যানাউন্সড করে বলল, দিস ইজ মাই সান সিয়ান চৌধুরী, হি ইজ দ্য নেক্সট ওনার অফ দিস কোম্পানি। আই মেক ইট ক্লিয়ার টু এভরিওয়ান, হি ইজ মাই বায়োলজিক্যাল চাইল্ড। লিজা অবাক স্বরে জিজ্ঞেস করলো, আপনি ম্যারিড? এনি ডাউট? লিজা নিজের প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেল সেখান থেকে। আয়ান চৌধুরীর সামনে নিজের চোখের পানিগুলো বিসর্জন দিতে চায় না সে। আয়ান চৌধুরী সিয়ানকে নিয়ে নিজের কেবিনে যাওয়ার পর মৃদুল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য স্পিকারে বক্তব্য দেওয়া শুরু করলো। আয়ান রুমে আসার পর দেখে ইনসিয়া চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সিয়ানকে নিজের চেয়ারে বসিয়ে আয়ান ইনসিয়ার জন্য গ্লুকোজ পানি রেডি করে তার কাছে আসলো। সিয়া, এটা খাও, বেটার ফিল করবে। কি? এনার্জি ড্রিঙ্কস। কি? গ্লুকোজ পানি খেতে আপত্তি আছে? ইনসিয়া কোনো প্রত্যুত্তর না করে বিনা বাক্যে বোতল হাতে নিয়ে পানি খেতে শুরু করলো। আয়ান চৌধুরী বুকে হাত গুজে বলল, এত অবিশ্বাস আমার প্রতি? আচ্ছা, আমাকে একটু বিশ্বাস করা যায় না? বিশ্বাস অর্জন করে নিতে হয়। আপনি কখনো বিশ্বাসযোগ্য কোনো কাজ করেছেন আমার সামনে? আপনি দিনের পর দিন যা কিছু করে চলেছেন, এতে অবিশ্বাস আসাটাই স্বাভাবিক। চোখের থেকে সবসময় সত্যি হয় না সিয়া। অপটিক্যাল ইলিউশনস কখনো দেখেছ? আমার জানা সত্ত্বেও কিন্তু অপটিক্যাল ইলিউশনসের কারণে চোখে ভুল দেখে। অপটিক্যাল ইলিউশন মানুষের সৃষ্টির একটা অন্যরকম বিষয়। এর মাঝে মানুষের আচার আচরণের কোনো সম্পর্ক নেই। অপটিক্যাল ইলিউশনের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন মানুষ ভিতর থেকে যদি একদম সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষও হয়, তবুও তার কোনো মূল্য থাকবে না যদি না তার বাহিক্য আচরণ ভালো হয়। আপনি খুন খারাপি স্মাগলিং করে বেড়াবেন আর বলবেন ভেতর থেকে আপনি মোটো সেরকম নন। তাহলে কি হলো বলুন? ফর এক্সাম্পল, আমি একজনকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে সহ কারোর সামনে কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ করলাম না। তাহলে সেই মানুষটা আমার মনের অনুভূতি কিভাবে বুঝবে, কিভাবে জানবে আমি তাকে ভালোবাসি? আবার ধরুন, আমি মন থেকে অনেক ভালো একজন মানুষ, কারো খারাপ চাই না, সবার ভালোর জন্য ভাবি, সবার উপকার করতে চাই, কিন্তু সেটা শুধু আমার মনের বিষয়। কারণ উপরে উপরে আমি সবার সাথে বাজে আচরণ করি, ভালো করে কথা বলি না। তাহলে মানুষ আমাকে কি ভাববে, ভালো নাকি খারাপ, কোনটা? উপরটা দেখে সবাই আমার ব্যক্তিত্ব বিচার করবে, ভেতরের আমিটাকে দেখতে যাবে না। অন্য মানুষের কথা বাদই দিলাম, আমি যদি এখন আপনার সামনে দিয়ে এক এক দিন এক একটা পুরুষ নিয়ে ঘুরে বেড়াই, তাহলে আপনিও বলবেন আমি চরিত্রহীন। সেটা অভিনয় নাকি বাস্তব, সেটা বিচার করার মতো মন মানসিকতা আসবে না। ইভেন আমি যদি আমার আপন ভাইয়ের সাথেও হাত ধরে ঘুরে বেড়াই, পরিচয় না জানালে বাহিক্য দৃষ্টি থেকে আপনি সহ সবাই ভাববেন ছেলেটার সাথে হয়তো বা আমার অবৈধ সম্পর্ক আছে। তাই আমার জায়গায় একবার নিজেকে রাখুন, তাহলেই বুঝতে পারবেন আপনি যা করেছেন সেটা কতটা ভুল। ইনসিয়ার এক নাগারে বলা কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে থেকে শুনল আয়ান চৌধুরী।
কিন্তু সে কোনো প্রত্যুত্তর করল না। আয়ান চৌধুরী সিয়ানের কাছে এসে তার সাথে খেলায় ব্যস্ত হয়ে গেল। আয়ানের এমন গুরুত্বহীন আচরণ দেখে দীর্ঘশ্বাস ছাড়ল ইনসিয়া। এই ব্যক্তির সাথে কথা বলতে যাওয়া আর জড়বস্তুর সাথে কথা বলা দুটোই সমান। কেটে গেল আরও একটা মাস। প্রায় সপ্তাহখানেক হলো আয়ান চৌধুরী কাজের সূত্রে বাইরে গেছে। খুব একটা প্রয়োজন ব্যতীত ইনসিয়া অফিস যায় না। ইনসিয়ার কাছে মোবাইল না থাকায় তার সঙ্গে কারোর যোগাযোগ নেই। অফিস ইমার্জেন্সি থাকলে মৃদুল নিজেই এসে ইনসিয়াকে নিয়ে যায়, আবার রেখে যায়, আর তানিয়া আসে সিয়ানকে দেখাশোনা করার জন্য। তবে এই 1 মাস একসঙ্গে থাকার কারণে নাজবান্টির সাথে সিয়ানের বেশ সখ্যতা গড়ে উঠেছে, যার কারণে নাজবান্টির কোলেকালে সিয়ান আর কান্নাকাটি করে না। তানিয়ার সামনে পরীক্ষা, তাই সে আসতে না পারলে ইনসিয়ার অনুপস্থিতিতে নাজবান্টি সিয়ানকে সামলায়। এমনই একদিন ইনসিয়া অফিস থেকে বাড়ি ফিরে দেখে তানিয়া সিয়ানের সাথে খেলা করছে। ক্লান্ত ইনসিয়া সোফায় বসতে একজন সার্ভেন্ট এসে তাকে পানি দিয়ে গেল। ইনসিয়া পানি খেতে খেতে তানিয়াকে জিজ্ঞেস করলো, আজ প্রাইভেট ছিল না তোমার? না আপু, এ কারণেই আজ এখানে আসতে পেরেছি। সিয়ান আজকে জ্বালাতন করেনি তো? না, সিয়ান তো আমাকে কিছু করে না, কিন্তু একজন কেয়ারটেকার গালে খামচি দিয়ে মাংস তুলে ফেলেছে। কি? নাজমানটি রান্নাঘরে ব্যস্ত ছিল। আমি সিয়ানকে এখানে রেখে একটু বাথরুমে গিয়েছিলাম। হঠাৎই চিৎকার শুনে এখানে এসে দেখি কেয়ারটেকার আঙ্কেল গালে হাত দিয়ে বসে আছে। ওনার গাল বেয়ে রক্ত পড়ছে। পরে উনি বললেন যে সিয়ান এই খেলনা গাড়ির চাকা মুখে নিতে লেগেছিল, তাই ভয় পেয়ে উনি ছাড়াতে এসেছিলেন, আর তখনই সিয়ান ওনার গালে খামচি দিয়ে দেয়। ইনসিয়া চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাপের কোনো অংশে কম নয়। এই ছেলে পুরোই ওর বাপের মতো হচ্ছে। না জানি সিয়ান বড় হওয়ার সাথে সাথে আরও কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আচ্ছা, কেয়ারটেকার এখন কেমন আছে? ডক্টর দেখায়নি? জানি না, আমি তো তখন সিয়ানকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ওনার থেকে আর খেয়াল করতে পারিনি। তুমি নাজমানটিকে জিজ্ঞেস করো। ফ্রেশ হয়ে নিন, তারপর দেখছি। ভাইয়া কবে ফিরবে আপু? কি করে বলি বলো? আমার কাছে তো কোনো মোবাইল নেই, ওনার সাথে কোনো কন্ট্যাক্টও হয়নি। আমি জানি না উনি কবে ফিরবেন। আচ্ছা, সিয়ানকে খাইয়েছো? না, চেষ্টা করেছিলাম কিন্তু কিছু খাইনি। আচ্ছা। ইনসিয়া সিয়ানকে কোলে নিয়ে নিজেদের রুমে আসলো। এরপর সে ফ্রেশ হয়ে সিয়ানকে বুকের দুধ খাওয়াতেই সিয়ান ঘুমিয়ে গেল। ইনসিয়া ঘুমন্ত সিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলতে শুরু করলো, খুব কি প্রয়োজন ছিল বাবার মতো হওয়া? বাবার বৈশিষ্ট্য ধারণ না করে মায়ের মতো তো একটু হতে পারতি। তোর বাবা যে খুবই ভয়ঙ্কর একজন মানুষ। আমি চাই না আমার পেটের সন্তানও এরকম তৈরি হোক। আমি চাই তুই বড় হয়ে একজন ভালো মানুষ হ, মানুষের সেবা কর। কিন্তু তোর মধ্যে তোর বাবার মতো হিংস্রতা লক্ষ্য করছি। তোর জন্যই তো আমি বেঁচে আছি বাবা। এখন তুইও যদি এরকম করিস তাহলে আমি কিভাবে ভালো থাকবো? সবসময় চিন্তা হয় তোর জন্য। তুই তোর বাবার মতো হলে যে আমি এটা সহ্য করতে পারবো না সোনা। কিছুক্ষণ পর বিছানা থেকে নেমে ইনসিয়া বাথরুমে গিয়ে গোসল করে নিল। এরপর সেই রুমে এসে মাথার চুল আঁচড়িয়ে আলমারি খুলল কিছু অফিসিয়াল ফাইল বের করার জন্য। ফাইলগুলো সরাতেই সেখানে একটা গোপন লকার দেখে সেটা নিয়ে কৌতূহল সৃষ্টি হলো ইনসিয়ার। সে চাবির গোছাটা হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সিন্দুকের চাবির সাইজের আন্দাজ মতো বেশ কয়েকটা চাবি খুঁজে পেল। এরপর সে এক এক করে সবগুলো চাবি দিয়ে চেষ্টা করেও লকারটা আনলক করতে সক্ষম হলো না। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর পূর্বাভিজ্ঞতা কাজে লাগিয়ে যে চাবিটা বেশি পারফেক্ট মনে হয়েছে সেটা দিয়ে কৌশলে চেষ্টা করার পর ভাগ্যক্রমে লকটা খুলে গেল। ইনসিয়া লকারটা খুলতেই সেখানে বেশ অনেকগুলো নকল পরিচয় দিয়ে তৈরি আয়নের পাসপোর্ট দেখতে পেল। ঘাটাঘাটি করতে করতে এর মধ্যে বেশ পুরনো একটা খাম পেল। থানার নাম লেখা থাকায় কৌতূহল বশত ইনসিয়া সেটা খুলে পড়তে শুরু করলো। পুরো লেটারটা পড়ার পর হতভম্ব হয়ে গেল ইনসিয়া। সে লকারের মধ্যে আরও ঘাটাঘাটি করার পর একটা ফাইল খুঁজে পেল। সে ভালোভাবে ফাইলটা পড়েই ধপ করে বসে পড়ল ফ্লোরে, কারণ প্রথমে পাওয়া ওই খামের ভেতরে ছিল আয়ানের বিরুদ্ধে করা কেস রিপোর্টের একটা কপি, আর ফাইলের মধ্যে কেস ডিটেলস সম্পর্কে যাবতীয় তথ্য লেখা রয়েছে। আয়ানের বিরুদ্ধে কেসটা তখন করা হয়েছিল যখন তার বয়স ছিল 6 বছর, আর এই কেস করার কারণ আয়ান চৌধুরী সেই 6 বছর বয়সে ডাবল মার্ডার করেছিল। এরকম একটা সত্যর মুখোমুখি হওয়ার পর পুরো থ হয়ে গেছে ইনসিয়া। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়ান চৌধুরী তার মানে ছোটবেলাতে ডাবল মার্ডার করে জেলে গিয়েছিল। ঠিক জেল নয়, সংশোধনাগার বলা যায়, কারণ সেই সময় তার বয়স কম ছিল এবং শাস্তি পুরোপুরি ভোগ না করেই সংশোধনাগার থেকে পালিয়ে এসেছিল সে। এরপর পরপর অনেকগুলো মার্ডার সহ আর অনেক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে সে। এই ফাইলের মধ্যে বেশ অনেকগুলো
অপরাধের নথিপত্র রয়েছে। এগুলো থেকে এটা নিশ্চিত, ছোট থেকে এ ধরনের নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে বড় হয়ে ধীরে ধীরে এত বড় একজন মাফিয়ার পরিণত হয়েছে আয়ান চৌধুরী, অর্থাৎ আজকের মাফিয়া এসি। মানুষ খুন করাটা এখন তার কাছে এতটাই স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হাসতে হাসতে মানুষকে হত্যা করার পর সে আরও আনন্দ উল্লাসে মেতে ওঠে। তার মধ্যে এতটুকু অনুশোচনার সৃষ্টি হয় না। সিয়ানের মধ্যে এখন থেকে যে হিংস্রতা লক্ষণীয়, বড় হওয়ার সাথে সাথে এটা আরও বৃদ্ধি পাবে। সিয়ানও বড় হয়ে তার বাবার মতো হবে না তো? দুশ্চিন্তা ইনসিয়ার মস্তিষ্ক জেগে বসেছে। রাত প্রায় 1:30। বাড়ির নিচের বাঙ্কার রুমে একটা চেয়ারে অজ্ঞান অবস্থায় বসে আছে ইনসিয়া। চোখে মুখে বেশ কয়েকবার পানির ছিটা দিতে ধীরে ধীরে জ্ঞান ফিরল ইনসিয়ার। ইনসিয়া আস্তে ধীরে চোখ মেলে তাকাতে নিজের চোখের সামনে আয়ান চৌধুরীকে দেখতে পেল। আয়ানের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কতটা রেগে রয়েছে। তার চোখ দুটো লাল হয়ে আছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে। ইনসিয়ার জ্ঞান ফিরতে আয়ান চৌধুরী চেয়ারের দুটো হ্যান্ডেলের উপর নিজের দুটো হাত রেখে ইনসিয়ার দিকে ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপে পড়ল। পালাচ্ছিলে কেন? খুব শখ আমাকে একা করে দিয়ে সিয়ানকে নিয়ে চলে যাওয়ার? কি ভেবেছিলে চাইলে তুই আমার থেকে মুক্তি পাবে? আয়ানের কথাগুলো শুনে ভয়ে শুকনো ঢোক গিল ইনসিয়া। অতিরিক্ত ভয়ের কারণে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। রাগের চোটে আয়ান চৌধুরী ইনসিয়ার গলা চেপে ধরে বলল, কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? অনেক সাহস তোর পালানোর, আমার সাথে প্রতারণা করার। এখন কথা বলার সময় চুপ কেন? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? আয়ান চৌধুরী ইনসিয়ার গলা ছেড়ে দিয়ে দেওয়ালে সজোরে খুশি দিয়ে চিৎকার করে বলল, মেয়ে যাদেরকে আমি এই কারণেই ঘৃণা করি, তাদের যতই ভালোবাসে দাও না কেন, যতই ভালো রাখার চেষ্টা করো না কেন, একদিন ঠিক ছেড়ে চলে যাবে। এরা নিজ স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। স্বার্থ? আমি আমার স্বার্থের জন্য এরকম করি? সিয়ান ছাড়া আমার জীবনে আর কোনো স্বার্থ নেই, থাকতে পারে না। জানতে চেয়েছিলেন না আমি কেন পালাতে গিয়েছিলাম? তাহলে শুনুন, আমি আমার ছেলে সিয়ানের ভালো ফিউচারের জন্য আপনার থেকে দূরে থাকতে চেয়েছিলাম। আমি বুঝে গেছি সিয়ানকে নিয়ে যদি আপনার কাছে থাকি তাহলে আমার সিয়ানও বড় হয়ে আপনার মতোই হবে। সেটা আমি একদমই চাই না। আমি চাই না আমার ছেলে আপনার মতো অমানুষ তৈরি হোক। কি বলতে চাইছো তুমি? আমি আমার ছেলে ফিউচার নষ্ট করছে? আপনি তো ছোটোবেলাতেই ডাবল মার্ডার করে জেলে গিয়েছিলেন, সেখান থেকে পালিয়ে গিয়ে আবারও একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। আমার ছেলে সিয়ানের মধ্যেও আপনার মতো হিংস্রতা লক্ষণীয়। আপনার সাথে থাকলে আপনাকে দেখে দেখে একসময় আমার ছেলেটাও এরকমই হয়ে যাবে। আমি মা হয়ে এটা কিভাবে হতে দিতে পারি? চোখের সামনে নিজের ছেলের জীবনটা আমি এভাবে নষ্ট করে দিতে পারি না। ইনসিয়ার কথা শুনে আয়ান অবাক হয়ে প্রশ্ন করল, তুমি সব কথা কিভাবে জানলে? সত্য কখনো চাপা থাকে না মিস্টার চৌধুরী, যতই লুকিয়ে রাখার চেষ্টা করুন না কেন, সত্য একসময় ঠিকই সামনে চলে আসে। তুমি কি আমার লকার? এটা বলুন, 6 বছর বয়সে কাদেরকে মার্ডার করেছিলেন আপনি? কিসের এত ক্ষোভ ছিল যে মেরে ফেললেন? ইনসিয়ার প্রশ্নের কোনো উত্তর দিল না আয়ান। সে শান্ত হয়ে ফ্লোরে বসল। ইনসিয়া ফের প্রশ্ন করল, কি হলো, উত্তর দিচ্ছে না কেন? আয়ান চৌধুরী ইনসিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যদি বলে নিজের জন্মদাতা পিতাকে খুন করেছিল? আয়ানের কথা শুনে তার দিকে বিস্ফোরিত চোখে তাকালো ইনসিয়া। আয়ান আর এক মুহূর্ত না থেকে দ্রুত রুম থেকে প্রস্থান করলো। আয়ানের বলে যাওয়া কথাটা শোনার পর থেকেই সেই কথাটাই যেন বারবার করে প্রতিধ্বনিত হচ্ছে ইনসিয়ার কানে। সে কি ভুল শুনল নাকি আয়ান এটাই বলেছে? তখন আয়ানের এরকম একটা চরম সত্যি জানার পর সিয়ানের ভবিষ্যৎ চিন্তা করে কঠিন এক সিদ্ধান্ত নেয় ইনসিয়া। সেই সুযোগ বুঝে সকল গার্ডসদের চোখ এড়িয়ে রাতের বেলায় সিয়ানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। ট্যাক্সিতে করে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় গাড়ি ব্রেক করে ট্যাক্সি ড্রাইভার। আচমকা গাড়ি ব্রেক করায় অজানা ভয় ইনসিয়ার বুকটা থক করে ওঠে। সে কিছু বুঝে ওঠার আগেই আয়ান চৌধুরী ট্যাক্সির দরজা খুলে ইনসিয়ার হাত ধরে বাইরে বের করে আনে। সিয়ানকে কেড়ে নেয় তার থেকে। এরপর আয়ান চৌধুরী ইনসিয়ার মাথার পেছনে কোথাও একটা চাপ দিতেই জ্ঞান হারিয়ে ফেলে ইনসিয়া। জ্ঞান ফিরতেই নিজেকে এই জায়গায় আবিষ্কার করে সে। আয়ান নিজের রুমে এসে দেখে সিয়ান তার রিভলভার নিয়ে খেলা করছে। রিভলভারের প্রতি অনেক আকর্ষণ সিয়ানের। রিভলভারটা নিয়ে নিতে সিয়ান কান্না শুরু করে দিল। সিয়ানের কান্না সইতে না পেরে আয়ান রিভলভারটা সিয়ানকে ফেরত দিয়ে বেলকনিতে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া উড়ানোর সাথে সাথে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আয়ান চৌধুরী।
এদিকে নাজমাটি বাংকার রুমে এসে দেখে ইনসিয়া চেয়ারে চুপচাপ বসে আছে। চোখ থেকে অনবরত পানি ঝরছে তার। নাজমানটি ইনসিয়ার কাঁধে হাত রাখতেই ইনসিয়া তার দিকে এক নজর তাকিয়ে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। নাজমানটি ইনসিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি দরকার ছিল এরকম করার? আমার সঙ্গে একবার আলোচনা করতে পারতি তুই। আপনি ওনাকে চিনেন না আন্টি? উনি কি করেন সেটা সম্পর্কে কোনো ধারণা নেই আপনার। জানি, আমি সবই জানি। আয়ানকে একটু বোঝার চেষ্টা কর। আয়ান খুব একা রে। আপনি সব জানেন মানে কি জানেন আপনি? আয়ান সম্পর্কে সবকিছুই জানি, তুইও জানবি। কিন্তু জানার জন্য সর্বপ্রথম আয়ানকে আগে বুঝতে হবে তোর, তার প্রতি আস্থা রাখতে হবে। তুই আয়ানের উপর আস্থা রেখে যেদিন থেকে ওকে বুঝতে শুরু করবি, তখন থেকে আয়ানের সমস্ত সত্যি আপনা আপনি তোর সামনে চলে আসবে। আয়ান নিজেই তোকে সব সত্যির সম্মুখে নিয়ে যাবে। কিন্তু তুই কোনো কিছু সম্পর্কে ভালো করে না জেনে কিছু একটা ঘটতেই সেটা নিয়ে সিন ক্রিয়েট শুরু করিস। এরকম করতে থাকলে একদিন সব কিছু হারিয়ে ফেলবি তুই। এরপর সত্য সামনে আসলে কান্না করেও কুলকিনারা পাবি না। তাই তোকে সাবধান করে দিচ্ছি, অল্পতেই উত্তেজিত হয়ে এমন কিছু করে বসিস না যে পরবর্তীতে আফসোস করতে হয়। আমাকে আপনারা সবাই মিলে ধোঁয়াশার মধ্যে কেন রেখেছেন? আমাকে সব কিছু জানিয়ে দিন না, আমিও জানতে চাই কী এমন সত্য আছে যার কারণে আয়ান চৌধুরী এত বড় বড় ক্রাইম করার পরও সবাই তার পক্ষ নিয়ে কথা বলে। বললাম তো, আস্থা রেখে আয়ানকে বোঝার চেষ্টা কর, তাহলেই সব জানতে পারবি। আমি আর এই চাপ সহ্য করতে পারছি না। আমিও তো মানুষ, আমি আর কত সহ্য করব বলতে পারবেন? জন্ম থেকে একের পর এক বিপদ, ঝড়ঝাপটার সাথে লড়াই করে বেঁচে আছি। নিজের জীবনের সাথে লড়াই করতে করতে আজ আমি সত্যি ক্লান্ত। আয়ান বাড়ি ফেরার পর তোকে না পেয়ে কতটা পাগলের মতো হয়ে গিয়েছিল সেই সম্পর্কে কোনো ধারণা নেই তোর। উন্মাদের মতো করছিল ও। তুই আয়ানের সাথে এত কিছু করার পরেও ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। আর তুই কি করছিস? ছেলেটার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস। সত্যি করে বলতো, আয়ানের যদি আজ ভালো মন্দ কিছু সত্যি সত্যিই হয়ে যায়, তাহলে কি তুই খুশি হবি? খুব সুখে থাকবি? নাজমানটির প্রশ্নের কোন উত্তর খুঁজে পেল না ইনসিয়া। সে কিছুক্ষণ চুপ থেকে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা আন্টি, কেউ কি নিজের জন্মদাতা পিতাকে হত্যা করতে পারে? সব বাবারা সমান হয় না। কিছু এমনও বাবা থাকে যারা নিজের সন্তান সহধর্মিণীর জন্য ক্ষতিকর। বাবা মানেই প্রত্যেকটা সন্তানের কাছে অনেক প্রিয় একটা শব্দ। বাবারা তার সন্তানের মাথার ছাতা স্বরূপ। কিন্তু কিছু কিছু বাবা থাকে যারা নিজের সন্তানকে খুন করতেও দুবার ভাবে না। কি বলতে চাইছেন আপনি? যতটুকু বলা উচিত বলে মনে হয়েছে ততটুকুই বলেছি তোকে। এখন আয়ান কেন নিজের বাবাকে হত্যা করেছিল সেই প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বের কর, নয়তো আয়ানকে প্রশ্ন কর। আমাকে তো একা একা বাহিরে যেতে দেয় না, ফোনটাও ভেঙে দিয়েছে। কিভাবে উত্তর খুঁজবো আমি? কাউকে জিজ্ঞাসা করেও উত্তর পাই না, সবাই ভনিতা করে আমার সাথে। একটা সত্যি কথা বলি তোকে। ইনসিয়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে নাজমানটি মুচকি হেসে বললেন, তোকে আমরা কেন কিছু বলছি না জানতে চাস? তাহলে শোন, কোনো কিছু সহজে পরিশ্রম ছাড়া পেয়ে গেলে সেটার প্রতি মানুষের যেমন কোনো গুরুত্ব থাকে না, ঠিক তেমনি আয়ানের সকল সত্যি আমাদের কাছে থেকে জানলে আয়ানকে তুই ফিল করতে পারবি না। যখন কষ্ট করে পরিশ্রম করে সকল সত্যি উদ্ধার করবি, তখন বুঝতে পারবি এর মূল্য কতখানি। আয়ানকে আয়ানের কষ্টগুলোকে বুঝতে শুরু করবি। আমরা চাই তুই আয়ানকে মন থেকে গ্রহণ কর, ওকে বুঝতে শেখ, ওর অনুভূতিগুলো অনুভব কর। তাই তোর নিজেরই কষ্ট করতে হবে আয়ানকে জানার জন্য। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমি, মৃদুল, আমরা সবাই তোর পাশে আছি। পাশে থাকা না থাকা সমান। জানিস তো, একজন মেয়েই পারে একজন পুরুষকে ভালো পথে ফিরিয়ে আনতে। নিজের ভালোবাসা দিয়ে আয়ানকে একবার বদলানোর চেষ্টা করেই দেখ না, সফলতা আসে কি না। আয়ান যেমনই হোক, যাই করুক না কেন, সে কিন্তু তোর প্রতি দুর্বল। তুই এত কিছু করার পরেও সে তোকে কখনো দূরে ঠেলে দেয়নি। একবার মন থেকে আয়ান চৌধুরীকে একসেপ্ট কর, তাকে মন উজাড় করে ভালোবাসা দে, ওর চোখের ভাষা বোঝার চেষ্টা কর। দেখবি আয়ান বদলাবে, বদলাতে বাধ্য হবে। কিন্তু তোর ভালোবাসায় যেন কোনো মিথ্যা না থাকে। রায়ান চৌধুরী নয়, আয়ান চৌধুরীকে ভালোবেসে আপন করে নে। ইনসিয়া নির্বাক দৃষ্টিতে তাকালে নাজমানটি ফের বলতে শুরু করলেন, তোদের মাঝে এত দূরত্ব কেন জানিস? তুই আয়ান চৌধুরীর মাঝে রায়ান চৌধুরীকে খুঁজে চলেছিস। এ কারণেই আয়ানকে ওর মতো করে নিজের জীবনে গ্রহণ করতে পারছিস না তুই। তোকে বাস্তবতা মানতে হবে শিয়া। রায়ান চৌধুরীর কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। যে আছে তাকে আপন করার চেষ্টা কর,
নিঃস্বার্থভাবে একবার ভালোবেসে দেখ, বিশ্বাসের হাত বাড়িয়ে দে, দেখবি রায়ান চৌধুরীর নামটা আর কখনো মাথাতেই আসবে না। অন্য সবার মতো তুইও একদিন মন থেকে আয়ান চৌধুরীর নামে সুনাম করবি, করতে বাধ্য হবি। ইনসিয়ার থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে নাজমাটি ওর কাঁধে হাত রেখে বললেন, যা, নিজেদের রুমে যা। আজকে থেকে নিজেকে প্রস্তুত কর। আয়ানের সকল বদ অভ্যাস দূর করতে হবে তোকে। ভালোবাসার জয় সর্বজনীন। আমি জানি তুই সফল হবি। ইনসিয়া নিজেদের রুমে আসার পর দেখে সিয়ান বিছানায় বসে খেলতে খেলতে সেভাবেই ঘুমিয়ে পড়েছে। সিয়ান ঘুমের মধ্যে রিভলভারটা ধরে আছে। রিভলভারের প্রতি সিয়ানের এত আকর্ষণ দেখে বুকের মধ্যে ধক করে উঠল ইনসিয়ার। পরক্ষণেই কিছু একটা চিন্তা করে নিজেকে শান্ত করল সে। আয়ান চৌধুরী রুমে উপস্থিত নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ইনসিয়া সিয়ানের বিছানা ঠিক করে তাকে ঠিকভাবে শুয়ে দিল। এরপর সে বিছানা থেকে নামার সময় খেয়াল করল সাইড টেবিলের উপর একটা গিফট বক্স রাখা আছে। ইনসিয়া কৌতূহলবশত সেটা হাতে নিয়ে দেখে বক্সের উপরে আটকানো ছোট্ট কার্ডে তারই নাম লেখা। মানে এই গিফট বক্সটা ওর জন্যই রাখা হয়েছে। ইনসিয়া সময় নষ্ট না করে গিফট বক্সটা খুলতে এর ভেতর দুটো প্যাকেট দেখতে পেল। একটা প্যাকেট খুলতে এর মধ্যে একটা কাস্টমাইজড মগ পেল ইনসিয়া। এই মগটা হুবহু সেই মগটার মতন যেটা রায়ান চৌধুরী রূপে আয়ান চৌধুরী ভুলবশত ভেঙে ফেলেছিল। বক্সের ভেতরে একটা চিরকুট পেয়ে সেটা খুলে পড়তে শুরু করলো ইনসিয়া। কি বউ, খুশিতে এবার? মগটা ভেঙে যাওয়ায় খুব তো রাগ দেখিয়েছিলে, যদি আমার কোনো দোষ ছিল না, কিন্তু তোমার পছন্দের জিনিসটা ভেঙে যাওয়ায় আমার অনেক খারাপ লেগেছিল। তাই আজকে আমাদের এই বিবাহ বার্ষিকীতে তোমার পছন্দের প্রিয় মগটাই তোমাকে উপহার দিলাম। তবে একটু পরিবর্তন করেছে, রাগ করো না কেমন? ডিজাইনের মধ্যে ছোট্ট করে তোমার নামটা কাস্টমাইজ করে নিয়েছে, ভাল লাগছে এতে। রেগে গিয়ে আবার ভেঙে ফেলো না, অনেক কষ্ট পাবো। চিরকুটটা পড়ার পর নিজের অজান্তে অধর কোণে হাসি ফুটে উঠল ইনসিয়ার, কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে গেল। আজ অর্থাৎ রাত 12টার আগে, মানে গতকাল ওদের বিবাহ বার্ষিকী ছিল। আয়ান চৌধুরী সেটা মনে রাখলেও ইনসিয়ার মাথাতেই ছিল না এটা। 2 বছর আগে গত দিনে আয়ান চৌধুরী রূপে আয়ান চৌধুরীর সঙ্গে আজীবনের জন্য জড়িয়ে গিয়েছিল সে। হতাশ হয়ে কিছুক্ষণ বসে থাকার পর কিছুটা স্বাভাবিক হয়ে পরবর্তী প্যাকেটটা ওপেন করতেই এর মধ্যে আইফোন 15 প্রো ম্যাক্সের বক্সটা দৃশ্যমান হলো, সাথে আরও একটা চিরকুট। আগেটা ছিল রায়ান চৌধুরীর দেওয়া উপহার, আর এটা হলো আমার, অর্থাৎ আয়ান চৌধুরীর প্রদত্ত উপহার। ইনসিয়া মুচকি হেসে ফোনটা সুইচ অন করলো। মোবাইল অন হওয়ার পর ওয়ালপেপারে নিজেদের বিয়ের দিনের তোলা কাপল পিক দেখে অবাক হলো ইনসিয়া। সে গ্যালারিতে গিয়ে নিজের আগের ফোনে থাকা প্রত্যেকটা স্মৃতি জড়ানো ছবিগুলো পেয়ে খুশি হওয়ার পাশাপাশি অবাক হলো বটে। ওই ছবিগুলো এই ফোনে কিভাবে আসলো? আয়ান চৌধুরী কি জাদু জানে নাকি? নিজের ভাবনার মাঝে ফোনে একটা মেসেজ আসতেই মেসেজ ওপেন করল ইনসিয়া। মেসেজটা অনেক আগে করা হয়েছে, কিন্তু ফোন অফ থাকায় সেটা ডেলিভারি হয়নি। এখন ফোনটা অন করার কিছুক্ষণের মধ্যেই মেসেজটা চলে এসেছে। কি ভাবছো মিসেস চৌধুরী? আমি কোনো ম্যাজিশিয়ান নই, কিন্তু আমার আদরের একমাত্র বউয়ের কার্যকলাপ সম্পর্কে ঠিক আইডিয়া করতে পারি। আমি জানি তো সিয়া, তুমি তো তোমার মূল্যবান প্রত্যেকটা ফটো নিজের ফেসবুক আইডিতে সেভ করে রাখো। আমি এই ফটোগুলো সেখান থেকেই কালেক্ট করেছি। আর এগুলো ছাড়াও কিছু বাড়তি পিক আছে আমাদের প্রথম ও দ্বিতীয় বিয়ের। প্রথম বিয়ের ফটোগুলো তোমার ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ও তুষারের থেকে নিয়েছে, আর দ্বিতীয় বিয়ের ফটোগুলো আমার ফোনে ছিল। দেখো আমাদের সিয়ানকে কত সুন্দর দেখাচ্ছে ফটোগুলোতে, মাশাআল্লাহ। দ্বিতীয় বিবাহবার্ষিকী তোমার সঙ্গে উদযাপন করতে পারবো কিনা জানি না, তবে প্রথম বিয়েটার সঙ্গে অনেক ইমোশনস জড়িয়ে আছে। এই বিয়ের মধ্যে দিয়ে তোমাকে নিজের করে পেয়েছিলাম আমি, তাই আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারিটা অনেক স্পেশাল আমার জন্য। তোমাকে নিয়ে আজ অনেক প্ল্যান করেছি আমি, আজ কোনো না শুনবো না আমি। দেখো লিখতে লিখতে এসএমএসের মতো বড় হয়ে যাচ্ছে, আর কিছু লিখতে চাই না। বাকি কথাগুলো সামনাসামনি না হয় হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ, মে আল্লাহ ব্লেস ইউ। মেসেজটা পড়ার পর নিজের অজান্তেই ইনসিয়ার চোখ দুটো পানিতে ভিজে গেল। সে কিভাবে এই দিনটার কথা ভুলে গেল? ভাবলে বুকের ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে। হঠাৎই বেলকানিতে কিছু পড়ার আওয়াজ পেয়ে বেলকানিতে আসলো ইনসিয়া। সেখানে আসতেই দেখতে পেল আয়ান চৌধুরী দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থেকে সিগারেট টানছে। তার সামনে একটা খালি বিয়ারের বোতল, একটা অর্ধেক ও 4টা ইনটেক বিয়ারের বোতল রয়েছে। আয়ান চৌধুরী সিগারেটে টান দেওয়ার পাশাপাশি বিয়ার পান করছে। এই দৃশ্য দেখে আর এড়িয়ে যেতে পারল না ইনসিয়া।
সে তৎক্ষণাৎ আয়ানের সম্মুখে এসে তার হাত থেকে বিয়ারের বোতলটা কেড়ে নিয়ে ঝাঁঝালো গলায় বলল, কি প্রয়োজন এসব ছাইপাশ খাওয়ার? এগুলো খাওয়ার কারণে আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটছে। এসব ছাইপাশ খাওয়া বন্ধ না করলে আপনি জীবনও ভালো হতে পারবেন না। সিয়া, তুমি যা এখান থেকে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে চাই না। শাট আপ। কী করবেন হ্যাঁ? আবারও টর্চার করবেন আমার উপর? করুন না, অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনি আর এইসব ছাইপাশ কিচ্ছু খেতে পারবেন না। এসব খেয়ে আমার আর আমার সন্তানের কাছে আসবেন না। এগুলো আমি টলারেট করব না। ভালোই ভালোই আমার কথা শুনুন, না হলে আমাদের আর কখনো ছুতেও পারবেন না। থ্রেট দিচ্ছ? যা ভাবার ভাবতে পারেন। আমাকে নাকি আপনি ভালোবাসেন? তাহলে একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করুন। শুধু ভালো বাবা হলেই হবে না, ভালো স্বামীও হয়ে উঠতে হবে। সিয়া, আমার মাথা ঠিক নেই, প্লিজ। কিভাবে মাথা ঠিক করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ইনসিয়া বিয়ারের বোতলগুলো নিয়ে প্রস্থান করলো। এরপর সে এক গ্লাস তেঁতুল পানি এনে আয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিজে থেকে খাবেন নাকি জোর করে খাওয়াতে হবে? কি এটা? আপনার নেশা কাটানোর ওষুধ। তেঁতুল পানিটা খেয়ে নিন, দেখবেন নিজেকে একদম হালকা লাগবে। প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? অবশ্যই প্রয়োজন আছে। অতিরিক্ত নেশার কারণে আপনি তো দুলছেন। আয়ান চৌধুরী ইনসিয়াকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আচম কেমন হওয়ায় তাল সামলাতে না পেরে গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। আমার দেখে কি মনে হচ্ছে তোমার? আমি কি নিজের কন্ট্রোলও নেই? আয়ান চৌধুরী এত সহজে নেশাগ্রস্ত হয় না, নিজের হুশ হারায় না। এসব সামান্য ড্রিঙ্কস কোনো এফেক্ট ফেলে না আমার উপর। ড্রাগস নিলে হয়তো কন্ট্রোললেস হয়ে যেতাম। আপনি ড্রাগস নেন? জীবনে দুবার নিয়েছেন, তবে এর ফল কোনো ভালো কিছু বয়ে আনেনি, তাই এর প্রতি আর ইন্টারেস্ট জাগিনি। একবার নিয়েছিলাম স্বইচ্ছায়, আর দ্বিতীয়বার অজ্ঞাতভাবে। অজ্ঞাতভাবে মানে? জানতাম না কে বা কারা ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মিশিয়ে দিয়েছিল, তবে এর ফলে আমার খারাপের চাইতে ভালোটা বেশি হয়েছে। তোমাকে পেয়েছে আমার জীবনে। ওই দিন অজ্ঞাতভাবে যদি ড্রাগস না নিতাম তাহলে তুমি আমার জীবন আসতে না। মারতে চেয়েছিল কুত্তার বাচ্চারা, কিন্তু তার বদলে অজান্তে অনেক বড় উপহার দিয়ে গেছে আমাকে। এসব কথা ছাড়ুন। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, চলুন না একটু সেলিব্রেট করি। গতকাল ছিল রাত 12টা বাজার সাথে সাথে দিনটাও শেষ হয়ে গেছে। অনেক প্ল্যান প্রোগ্রাম করেছিলাম, কিন্তু আমার প্রতি তোমার এই এতটাই ঘৃণা আছে, এই স্পেশাল দিনটা নষ্ট করে দিলে। ইনসিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি নাকি ভুলে গেছিলে? আসলে এত টেনশন আর প্রেশারের কারণে কোনো কিছুই খেয়াল ছিল না। আর সরি। মাছটা চলছে, ঘুমোতে চাও। তোমার শরীর অনেক উইক, রাত জাগলে আর অসুস্থ হয়ে যাবে। আর আপনি ঘুমাবেন না? আয়ান মিথ্যা হাসি দিয়ে বলল, আমার আর ঘুম? আমার মতো অমানুষের আবার ঘুম হয় নাকি? এই তো এগুলো নিয়েই বেশ আছে। নিজের কথা শেষ করে সিগারেট একটা টান দিল আয়ান চৌধুরী। ইনসিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎই আয়ানের কোলের মধ্যে এসে বসল। সে টুপ করে আয়ানের গালে একটা চুম্বন করে বলল, আমার আচরণের জন্য আমি সত্যি অনুতপ্ত। তখন মাথা কাজ করছিল না আমার ঠিক কী করা উচিত। খুব ভয় হচ্ছিল। বিশ্বাস করুন, গতকাল আমাদের বিবাহবার্ষিকী ছিল, এটাও বেমালুম ভুলে গিয়েছিলাম। এর জন্যই অনেক খারাপ লাগছে আমার। আপনাকে দেওয়ার মতো আমার কাছে তো কিচ্ছুই নেই, এই একান্তে কিছুটা সময় দেওয়া ছাড়া। ঘুমোতে যাও। ইনসিয়া আয়ানকে জড়িয়ে ধরে বলল, আজকে চাঁদটা না অনেক সুন্দর। একসাথে চন্দ্রবিলাস করবেন, এটা এক অন্যরকম প্রশান্তি দিবে আপনাকে। সিয়া প্লিজ, লেট মি স্টে অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আমি বুঝতে পারছি আপনার অভিমান হয়েছে। আমি তো ক্ষমা চাইছি। আই এম সরি, মানছি দিনটা শেষ, কিন্তু তাতে কি হয়েছে? আমরা চাইলে এই মুহূর্তটাতে নিজেদের মতো করে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পারি। জানেন তো, আমার দীর্ঘদিনের ইচ্ছে ভালোবাসার মানুষটার কাঁধে মাথা রেখে কোনো এক পূর্ণিমার রাতে একসঙ্গে চন্দ্রবিলাস করব। আজকে যখন একটা সুযোগ এসেছে, তাহলে সেটা নষ্ট কেন করব? ভালোবাসার মানুষ? তুমি কি আমাকে আদৌ ভালোবাসো সিয়া? আয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল ইনসিয়া। আয়ান সিগারেটের শেষ একটা টান দিয়ে সেটা ফেলে দিয়ে বলল, আমার সঙ্গে আর যাই করো, কিন্তু ভালোবাসো অভিনয় করো না প্লিজ। ঘুমোতে চাও, অনেক রাত হয়েছে। আয়ান উঠে যেতে নিলে ইনসিয়া জোর করে তাকে আটকে দিল। এরপর সে আয়ানের অধর যুগল নিজের অধর যুগল দ্বারা দখল করে নিল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে বলল,
আর 5টা মেয়ের মতো আমি কখনোই বলবো না আপনাকে যে সিগারেট ছেড়ে দিন। কেন জানেন? এর গন্ধটা আমার অতি প্রিয়। তবে এই সিগারেট ব্যতীত আর কোনো নেশা করা আমি বরদাস্ত করব না। মেয়ে বলে দুর্বল ভাববেন না। কথা না শুনলে এমন বেহাল দশা করব যে আমৃত্যু ভুলতে পারবেন না। নিজের কথা শেষ করে আয়ানের ঘাড়ে কামড়ে একটা লাভ বাইট এঁকে দিল ইনসিয়া। আয়ান চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি কি আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো? যেটা ভাবার ভাবতে পারেন, কিন্তু আজ রাতটাকে আমি স্মরণীয় করতে চাই, ভালোবাসতে চাই নিজের স্বামীকে। তুমি কি নেশা করেছো? না, একদমই না। আমি যেটা বলার মন থেকে বলেছি। দিবেন আমাকে সঙ্গ? আয়ান চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বলল, চন্দ্রবিলাস করতে চাও? অবশ্যই। আপনি কি রাজি আছেন আমার প্রস্তাবে? এই যান্ত্রিক শহরে চন্দ্রবিলাস কখনো উপভোগ করতে পারবে না তুমি। এর জন্য একটা নিরিবিলি শান্ত পরিবেশ প্রয়োজন। আয়ানের কথা শুনে চুপ করে রইল ইনসিয়া। আয়ান চৌধুরী মুচকি হেসে ইনসিয়ার কপালে চুম্বন করে বলল, মন খারাপ কেন? আমার বউয়ের কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। চলো, চন্দ্রবিলাস করে আছে, রেডি হয়ে নাও। মানে কোথায় যাব আমি? সিক্রেট অ্যান্ড সারপ্রাইজ। বাইরে যাওয়ার কথা বলছেন, কিন্তু প্লেসটা না জানলে কি হয় নাকি? ক্রমশ প্রকাশ্য। বাইকের পেছনে বসে আছে ইনসিয়া, আর রাতের নির্জন রাস্তার ফুল স্পিডে বাইক চালাচ্ছে আয়ান চৌধুরী। ভয়ে আয়ানকে শক্ত করে ধরে বসে আছে ইনসিয়া। হঠাৎ করে ব্রেক করতে গেলে বা কোনো কিছুর সাথে ধাক্কা খেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আস্তে চালান না। কিছু হবে না। সকল প্রকার দুশ্চিন্তা সাইডে রেখে মোমেন্টটাকে এনজয় করো, ফিল করো। মাঝে মধ্যে জীবনের সকল সমস্যা থেকে কিছু সময়ের জন্য হলেও ব্রেক নেওয়া প্রয়োজন। কিন্তু সিয়ান ঘুম থেকে ওঠার পর যদি কান্নাকাটি করে? নাজমানটির সাথে সিয়ানের এখন ভালো সখ্যতা। উনি সিয়ানকে ঠিক সামলে নেবেন। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? হুশ। বেশ অনেক সময় জার্নি করার পর একটা নদীর তীরে এসে বাইক ব্রেক করলো আয়ান চৌধুরী। সিনসিয়াকে নিয়ে নদীর তীর সংলগ্ন একটা নিম গাছের নিচে এসে দাঁড়ালো। নদী থেকে আসা ঠান্ডা হাওয়া, নদীর স্রোতের কলকল ধ্বনি, নিরিবিলি পরিবেশ, পূর্ণিমার চাঁদের এই স্নিগ্ধ আলো, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সময়ে আমরা ছাড়া এখানে আর কেউ উপস্থিত নেই, শুধু আমি, তুমি আর এই অমায়িক সুন্দর পরিবেশ। প্রকৃতিকে সত্যি অনেক আপন লাগছে আমার। ইনসিয়া নদীর একদম কার্নিশে এগিয়ে গিয়ে দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিতে শুরু করলো। কি এক অন্যরকম প্রশান্তি, ফ্রেশ অক্সিজেন। শহরের যান্ত্রিক জীবন ছেড়ে যদি আজীবন এরকম একটা পরিবেশে বাস করা যেত তাহলে কতই না ভালো হতো। আয়ান চৌধুরী ইনসিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতনি রাখলো। সিয়া, হুম চন্দ্রবিলাস করার জন্য প্লেসটা সুন্দর, তাই না? হুম ভালো লেগেছে তোমার? অনেক। এই পরিবেশকে যেভাবে ফিল করছো সেভাবে আমাকে ভালোবেসে কি ফিল করা যায় না? আমি এতটাই ঘৃণা অবহেলা পাওয়ার যোগ্য? আয়ান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, আজকের রাতটা আমাকে দেবে একদম মন থেকে, যেখানে থাকবে না কোনো জবরদস্তি, রাগ, ঘৃণা, থাকবে শুধু ভালোবাসা। ভালোবাসা দিয়ে একে অপরকে আপন করে নেব আমরা, সে আগের মতো। আয়ানের কথা শুনে ইনসিয়া ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। আয়ান চৌধুরী ইনসিয়ার গালে হাত রেখে মাথা উপর নিচ করে বলল, প্লিজ একটু ভালোবাসা দাও না সিয়া। আমার জীবনে ভালোবাসার বড্ড অভাব। আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য নই? কেন সবাই আমার সঙ্গে এরকম করে বলতে পারো? মা, বাবা, কাছের মানুষ কেউ আমাকে ভালোবাসে না। কারো কাছে আমার এতটুকু মূল্য নেই। আমার অস্তিত্বটাই মিথ্যা। বাস্তব আমিটাকে কেউ চায় না। আর কত মিথ্যা অস্তিত্বের সৃষ্টি করে অভিনয় করতে হবে আমাকে বলতে পারো? আমি ক্লান্ত সিয়া, সত্যি আমি ক্লান্ত। ইনসিয়া পেছনে ঘুরে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আছি তো। আমি আপনার মিথ্যা কোনো অস্তিত্বকে নয়, সত্যিকারের অস্তিত্বকে ভালোবাসি। জানেন তো, একটা মানুষের মধ্যে যত রকমের ব্যক্তিত্ব থাকুক না কেন, স্মৃতি হারানোর পর তার মধ্য থেকে নিজের আসল ব্যক্তিত্ব প্রকাশ পায়। সব কিছু ভুলে গেলেও মানুষ নিজের মাতৃভাষা, স্বভাব, চরিত্র ভুলে না। এগুলো আপনা আপনি সামনে আসে। আমি এতটুকুই বুঝতে পেরেছি। আপনি যাই করুন না কেন, ভিতর থেকে আপনি মোটেও সেরকম নন। কারণটা জানি না ঠিকই, কিন্তু আপনি যে এই সমস্ত কর্মকাণ্ড মন থেকে করেন না সেটা আমি নিশ্চিত। এসব কথা ছাড়ো, সময়টুকু উপভোগ করি। ইনসিয়া মুচকি হেসে সম্মতি জানালো। আয়ান নিম গাছের নিচে বসার পর ইনসিয়া তার পাশে বসে আয়ানের কাঁধে মাথা রাখল।
দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছেটা আজ পূরণ হলো তার। আজ নিজেকে অনেকটা স্বয়ংসম্পূর্ণ মনে হচ্ছে জানো। জানি না এই প্রশান্তিটা আজীবন থাকবে কিনা, তবে এই সময়টাকে একদমই হারাতে চায় না। যদি সময়টা এখানে থেমে যেত তাহলে কতই না ভালো হতো বলো। তুমি কি চাও জানি না, তবে আমি খুব করে চাই আজকের এই সময়টাকে ধরে রাখতে। আয়ানের কথাগুলো শুনে কোনো প্রত্যুত্তর করল না ইনসিয়া। সে নীরবে আয়ানের কাঁধে মাথা রেখে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। আয়ান চৌধুরী চোখ বন্ধ করে গাইতে শুরু করলো, तेरे दिल ने चुन लिया ने मेरे दिल दिया रहा। আয়ানের গান শুনে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো ইনসিয়া। আয়ান চৌধুরী ইনসিয়ার কপালে একটা চুম্বন করে আবারও গাইতে আরম্ভ করলো, तेरे दिल ने चुन लिया ने मेरे दिल दिया रहा। तू जो मेरे नाल तू रहता तुर पे मेरी आसा जीना मेरा है उड़ा तेरा की मैं करा तू कर अतवार मेरा मैं करा इंतजार तेरा तू दिल तू यूं जान मेरी मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। ओ मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। तू की जाने प्यार मेरा मैं करा इंतजार तेरा तू दिल तू यूं जान मेरी जान मेरी जान मेरी। আয়ানের গান গাওয়া শেষ হওয়ার পর ইনসিয়া তার দিকে তাকিয়ে বলল, আপনি এত ভালো গাইতে পারেন? কই, কখনো বলেননি তো। একটু একটু পারি, কিন্তু প্রফেশনাল নই। বহুদিন পর গাইলাম, ইচ্ছে হলো তাই। খারাপ গান নেই, কিন্তু চাইলে গানটাকে প্রফেশনালি নিতে পারেন। একটু প্র্যাকটিস করলে পারফেক্ট হয়ে যাবে। আয়ান মুচকি হেসে ইনসিয়াকে নিজের বাহু ডোরে নিয়ে বলল, সময় কোথায় বলো? গানটা মন থেকে আসে, রিফ্রেশমেন্টের জন্য প্রয়োজন হয়। আজ একটু রিফ্রেশমেন্টে আছে, তাই গানটা গাওয়ার ইচ্ছে হলো। কিন্তু অন্যান্য দিনগুলো তো আমাকে এমন রিফ্রেশমেন্ট দেয় না। আমার প্রফেশন সম্পর্কে ভালোভাবেই জানো আমি ঠিক কতটা ব্যস্ত মানুষ। ঠিক আছে, প্রফেশনালি নিতে হবে না, কিন্তু একটা রিকোয়েস্ট রাখবেন প্লিজ। বলো। আমার মন খারাপ থাকলে আমাকে একটা করে এরকম হার্ট টাচিং সং শোনাবেন। আপনার কণ্ঠে আমি বারবার করে গান শুনতে চাই। আপনার কাঁধে মাথা রেখে এরকম সময় বারংবার পেতে চাই। দিবেন? সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। তুমি যদি থেকে যাও তাহলে সবই হবে, কিন্তু পুরো কথা শেষ করার আগেই চুপ হয়ে গেল আয়ান চৌধুরী। ইনসিয়া বিষয়টা বুঝতে পেরে কোনো প্রশ্ন করল না। দুজনেই আবারও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে গেল। ডক্টর আমজাদ হোসেন বাড়িতে আসতেই দেখে তার সহধর্মিনী মিসেস রুবিনা খানম ডাইনিং রুমের সোফায় বসে থেকে ল্যাপটপে কিছু একটা করছে। এত রাতে তাকে জাগ্রত দেখে আমজাদ হোসেন প্রশ্ন করলেন, ঘুমাওনি? আমজাদ হোসেনের কণ্ঠস্বর পেতেই মিসেস রুবিনা খানম উঠে এসে তার শার্টের কলার ধরে ক্ষিপ্ত গলায় বলল, ইউ চিট মি, আই উইল কিল ইউ। কি হয়েছে, এমন করছো কেন? আমাকে চিট করেছিস তুই, তোকে আমি ছাড়বো না। ভাইয়াকে বলে তোর কি অবস্থা করি শুধু দেখ। আমজাদ হোসেন খাবড়ে গিয়ে বললেন, রুবিনা, তুমি কোন বিষয়ে কথা বলছো আমি বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ার করো। তুই তো আমাকে বলেছিলি সাবিনাকে তুই নিজের হাতে মার্ডার করেছিস, প্রুফও দেখিয়েছিলি, তাহলে ও বেঁচে গেল কি করে? রুবিনার কথা শুনে আমজাদ হোসেন অবাক হয়ে বললেন, সাবিনা বেঁচে আছে মানে? নাটক করো না,
তুমি কি ভেবেছ এভাবে না জানার অভিনয় করবে আর আমি গলে যাব? আমাকে চিট করার শাস্তি কি হয় এবার বুঝবে তুমি। রুবিনা টাস্ট মি। আমি সত্যি জানতাম না সাবিনা জীবিত আছে। সিজারিয়ানের পর আমি নিজের হাতে ওর নার্ভগুলো কেটে দিয়েছিলাম। বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না, এটা ইম্পসিবল। ওহ রিয়েলি? ওয়েট, লেট মি শো ইউ সামথিং। রুবিনা নিজের ল্যাপটপে কিছু পিকচার্স বের করে সেটা আমজাদ হোসেনের সামনে ধরল। পিকচার্সগুলো দেখতেই হতভম্ব হয়ে গেল আমজাদ হোসেন, কারণ পিকচারের মধ্যে সাবিনা নামের মহিলাটা সুস্থ অবস্থায় সমুদ্রের বালুচরে দাঁড়িয়ে আছে। ডেট দেখো, এটা তো অপারেশনের আরও 2 সপ্তাহ পরে পিকচার। যেই দিন সিজারিয়ান করা হয়েছিল ওই দিনের ডেট ছিল 25শে আগস্ট, আর এই পিকচারগুলো 9 সেপ্টেম্বর ওঠানো হয়েছে। কিভাবে সম্ভব? রুবিনার যুক্তিপূর্ণ কথা শুনে ডক্টর আমজাদ হোসেন নিজেও অবাক হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লেন। রুবিনা খানম ল্যাপটপটা রেখে দিয়ে চিৎকার করে বললেন, তুই ইচ্ছে করে ওকে বাঁচিয়েছিস তাই না? আর আমার প্রপার্টিও পাওয়ার লালসায় আমাকে চিট করেছিস। ভালোবাসা যখন এতই বেশি তাহলে আমাকে কেন বিয়ে করলি? সাবিনা আর তোদের অজ্ঞাত বাচ্চাকে নিয়ে সুখে সংসার করতে পারতি। রুবিনা তুমি ভুল বুঝছো আমাকে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আমি ভালো করেই বুঝতে পারছি তুই এখনও সাবিনার সঙ্গে আছিস, আমার আড়ালে ঠিকই সংসার করে যাচ্ছিস। তাই তো আমাকে টাইম দিতে পারিস না, সপ্তাহে একদিন আমার কাছে আসিস। এবার দেখ তোর ক্যারিয়ার আমি কিভাবে শেষ করে দিই। পরের দিন বিকাল 3:30। ইনসিয়া নিজের খাওয়া শেষ করে সিয়ানকেও খাবার খাওয়াচ্ছে। এমন সময় তার ফোনে কল আসলো। ইনসিয়া ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিনে ডিয়ার হাজব্যান্ড লেখা উঠেছে। এভাবে নাম সেভ করা দেখে মুচকি হাসলো ইনসিয়া। কাজটা যে আয়ানের সেটা সে ভালোভাবেই বুঝতে পারছে। ইনসিয়ার কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আয়ান চৌধুরী বলল, কি করছো বউ? এবার নিয়ে সকাল থেকে কতবার কল করলেন বলুন তো? আপনার কি আর কোনো কাজ নেই? প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একবার করে কল করবেন। কি সমস্যা আপনার বলুন তো? সমস্যা তো বটেই, বিশাল বড় সমস্যা। কি? তোমায় খুব মিস করছিলাম। ঢং, এমন হাবভাব করছেন যেন সদ্য বিয়ে হয়েছে আমাদের। কাজের কথা থাকলে বলুন, না হলে ফোন কাটুন। আমি সিয়ানকে খাওয়াচ্ছি। আয়ান চৌধুরী এবার সিরিয়াস মুডে এসে বলল, সিয়ানের খাওয়া হয়ে গেলে ওকে নাজমান্টের কাছে রেখে রেডি হয়ে নাও। আমি ড্রাইভারকে গাড়ি নিয়ে পাঠাচ্ছি। তুমি ওনার সঙ্গে অফিস চলে আসো, কাজ আছে। কি কাজ? সেদিন ইতালির যে কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টে সাইন করলাম না, সে কোম্পানির ম্যানেজারের সাথে কিছু লোক এসেছে আমাদের করা ডিজাইন আর হাতের কাজ নিয়ে একটা ভিডিও ফুটেজ তৈরি করার জন্য। কিন্তু এভাবে তো আমাদের কাজের ট্রিক্সগুলো ওরা জেনে যাবে। রিল্যাক্স, আমরা ওদের সঙ্গে কোনো সিক্রেট শেয়ার করবো না। ওরা মূলত অ্যাড শোয়ের জন্য ডিজাইনার ভিডিও করতে চাইছে, যাতে করে ড্রেসগুলো বাজারে আসার আগে পোশাকের কোয়ালিটি ও ডিজাইনগুলো পাবলিকের মনে জায়গা করে নেয়। তারা যেন ড্রেসগুলোর প্রতি অ্যাট্রাকটিভ হয়। কিন্তু কিভাবে? ওদের জন্য যে ড্রেসগুলো তৈরি করা হবে সেই ড্রেসগুলো হাতের সেলাই তুমি দিচ্ছ। এর আগে তুমি ওদের কাছে ডিজাইনগুলো প্রেজেন্ট করেছিলে, তাই আজকেও ক্যামেরার সামনে ডিজাইন ও হাতের কাজগুলো সম্পর্কে এক্সপ্লেন করতে হবে। মাথা খাটিয়ে এমনভাবে বর্ণনা করবে যাতে কেউ সিক্রেটসগুলো বুঝতে না পারে। ওকে, আই উইল ট্রাই ইট। তাহলে রেডি হয়ে নাও, আমি ড্রাইভারকে পাঠাচ্ছি। না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজে নিজে যেতে পারবো, ভয় পাবেন না। আর পালানোর চেষ্টাও করব না আমি। একা একা যাওয়া আসা করা যাবে না তোমার। আমার শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তারা যদি হঠাৎ করে তোমার উপর অ্যাটাক করে তাহলে বিপদ। আরে কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। জিদ করো না সিয়া। আমি আপনার ওয়াইফ, এটা কি কেউ জানে বলুন তো? আইন চৌধুরী বা মাফিয়া এসি, তাদের সঙ্গে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই। কেউ কিছু জানে না, তাহলে আরেকটা কেন হবে? আমি তোমাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না। তাহলে আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন? আমার কোনো ফ্রিডম নেই, তাই তো? সিয়া, ভুল বুঝছো তুমি। আমি কিছু শুনতে চাই না। আমি এমন বন্দি জীবন চাই না। আমিও মানুষ, আমার ফ্রিডম প্রয়োজন। আমি নিজে নিজেই যেতে পারবো, কোনো লোক পাঠাবেন না। নিজের কথা শেষ করেই কল কেটে দিল ইনসিয়া। সে কল কাটতেই নাচপান্টি বললেন, তোদের মধ্যে সব ঠিক হয়ে গেছে জেনে খুশি হলাম, কিন্তু এখন আবার এরকম জিদ কেন করছিস? মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেক তো হলো অবিশ্বাস,
এখন একটু বিশ্বাস করেই দেখি এর রেজাল্ট কী আসে। কিন্তু ইনভেস্টিগেশনের জন্য আমার ফ্রিডম প্রয়োজন। উনি যদি আমাকে এইভাবে নজরবন্দি করে রাখেন তাহলে আমি কিভাবে সত্য উদ্ধার করব? বুঝলাম, কিন্তু সাবধানে চলাফেরা করিস। আশেপাশে তোদের শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি তাহলে একটু সিয়ানকে সামলান, আমাকে অফিসে যেতে হবে। ইনসিয়া অটোতে করে যাওয়ার সময় একটা চা স্টলের সামনে ভিড় দেখে অটো থামাতে বলল। এটা সেই চা স্টল যার মালিককে আয়ান চৌধুরী একদিন পিটিয়েছিল। ইনসিয়া উপস্থিত একজনকে ডেকে প্রশ্ন করল, ভাই কি হয়েছে এখানে, এত গ্যাঞ্জাম কিসের? আর বলবেন না, একজন এসে চাওয়ালাকে ধরে পেটাচ্ছে, তাই এত উৎসুক জনতার ভিড়। কথাটা শুনে আতঙ্কে বুকের ভেতর ধক করে উঠল ইনসিয়ার। আয়ান চৌধুরী এসি রূপে এসে আজ আবার মারপিট করছে না তো? ইনসিয়া কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, কি কারণে পেটাচ্ছে জানেন কি? আর কে মারছে তার চেহারার বর্ণনা দিতে পারবেন? কারণটা তো আমিও জানি না, একটু আগে আসলাম এখানে, আর এত ভিড়ের কারণে লোকটা চেহারা দেখতে পাইনি। ও ওকে। ইনসিয়া ভাড়া মিটিয়ে দিয়ে অটো থেকে নেমে আসলো। দুশ্চিন্তা তার মাথায় চেপে বসেছে। স্বচোখে না দেখলে এই চিন্তা কমবে না। ইনসিয়া ভিড় ঠেলে সামনের দিকে কিছুটা এগোতেই দেখলো সে চাওয়ালাকে দুজন লোক রাস্তায় ফেলে একের পর এক লাথি দিয়ে যাচ্ছে। ইনসিয়া একজনকে বলল, আপনারা হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? এভাবে তো ওই বেচারা মারা যাবে। আপনারা পুলিশকে কল করবেন কি? মরুক, যেমন কর্ম তেমন ফল। এর মতো লোকের এভাবেই গণপিটুনি খেয়ে মরা উচিত। এক দোকানদার বলে কথাটা। এরই মধ্যে একজন মহিলা ছুটে এসে লাঠি দিয়ে চাওয়ালাকে পেটাতে শুরু করলো। ইনসিয়া এবার আর সহ্য করতে না পেরে নিজেই এগিয়ে গেল লোকটাকে বাঁচানোর জন্য। কিন্তু সে মহিলাটা ইনসিয়াকে ধাক্কা দিয়ে বলল, দরদ দেখাইতে আসলে তোমারও মেরে হাসপাতালে পাঠাবো, যাও এখন এখান থেকে। হাজব তো, আপনারা এই অসহায় লোকটাকে এভাবে মারছেন কেন? উনি তো মারা যাবেন। এইটুকু দয়া মেনে আপনাদের মধ্যে? এই মেয়ে, বেশি কথা বলবা না। ওই হারামজাদাটা তোমার কে হয়? ওর হয়ে সাফাই গাইছো? উনি আমার কেউ হন না, কিন্তু মানবতার খাতিরে আমি এসব সহ্য করব না। আপনারা এবার যদি না থামেন তাহলে আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব। আমি বুঝতে পারছি না এখানে এত গ্যাঞ্জাম হওয়ার পরও পুলিশ আসছে না কেন? ইনসিয়া চাওয়ালাকে ধরে উঠাতে গেলে মারতে থাকা দুজন লোকের মধ্যকার একজন ইনসিয়াকে ধাক্কা দিতে সে পড়ে গেল। লোকটা চিৎকার করে বলল, মানবতা? কার উপর মানবতা দেখাতে চাও? এই কুত্তার বাচ্চার চামড়া তুলে মরিচের গুঁড়া লাগিয়ে দেওয়া উচিত। হারামজাদা ওপেন প্লেসে ড্রাগসের ব্যবসা চালাচ্ছে। এই হারামজাদা জেল থেকে ছাড়া পেল কবে? আইনের হাতে তুলে দেওয়া ভুল হয়ে গেছে আমার। একে তো আর জিন্দা কবর দিব আমি। কথাটা শুনে এক প্রকার ধাক্কা খেল ইনসিয়া। সে কিছু বলার পূর্বে পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেদিকে ঘুরে তাকালো সে। পেছনে একটা লোহার রড হাতে মাফিয়া এসি দাঁড়িয়ে আছে। আয়ানকে এই সময় এখানে দেখে ঘাবড়ে গেল ইনসিয়া। সে আয়ানের থেকে নিজেকে আড়াল করার জন্য ওড়না দিয়ে মুখটা আবৃত করার বৃথা চেষ্টা চালাতে শুরু করলো। সেই মহিলাটা এসি রূপে আয়ানের সামনে এসে কান্না করতে করতে বললেন, আপনি তো কোনো অপরাধীকে ছাড় দেন না, তাহলে এই শয়তানটাকে কেন ছাড়লেন? পুলিশ এর কোনো শাস্তির ব্যবস্থা করেনি। জেল থেকে বের হয়ে আবার ড্রাগেরও ব্যবসা শুরু করেছে। আজ এর জন্যই আমার ছেলেটা। পুরো কথা শেষ না করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো মহিলাটা। মারতে থাকা লোকগুলোর একজন এগিয়ে এসে বলল, আপনার অপেক্ষাতেই ছিলাম, এসে ভালো করেছেন। এই জানোয়ারটার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম এসি। আপনি একে যদি না মারেন তাহলে আমরা পাবলিকরা একে মেরে ফেলবো। আমাদের এলাকার নাম খারাপ করে দিয়েছে বদমাইশটা। ওপেনে ছেলে মেয়েদের কাছে ড্রাগস বিক্রি করছে, কি সাহস! আগেরবার পিটিয়ে হাত পা ভেঙে দিলে নতুন করে এসব শুরু করতে পারতো না। আপনি ওটা পুলিশের হাতে কেন দিয়েছিলেন? কোনো লাভই তো হলো না। হাত পা ভেঙে কি হবে? কুত্তার ল্যাস কোনোদিন সোজা হয় না। অনেক ছেলের জীবন নষ্ট করেছে এই হারামজাদা। আজ আমার বাগিনাও মৃত্যুর সাথে লড়াই করছে। এর কোনো বাঁচার অধিকার নেই। কথাটা বলে চাওয়ালাকে একটা ছেড়ে লাথি দিল লোকটা। চাওয়ালা গড়িয়ে এসে আয়ানের পায়ের কাছে থামলো। এত মার খেয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। চাওয়ালা কোনো রকম আয়ানের পা জড়িয়ে ধরে বলল,
আয়ান চৌধুরী মাস্কের আড়ালে বাঁকা হাসি দিল। সে চাওয়ালার বুকের উপর পা তুলে দিয়ে কর্কশ গলায় বলল, তোকে একবার সুযোগ দিয়েছিলাম, ভালো হওয়ার জন্য নয়, জীবন বাঁচানোর জন্য। তাই পুলিশের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু জেল থেকে বাইরে এসে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস তুই। চাওয়ালা আয়ানের দিকে অসহায় করুণ দৃষ্টিতে তাকালে আয়ান চৌধুরী হাতে থাকা রড দিয়ে সজোরে আঘাত করল তাকে। লোকটার শরীরের প্রত্যেকটা গিটে গিটে রড দিয়ে আঘাত করেছে আয়ান চৌধুরী। যন্ত্রণায় লোকটা চিৎকার করলেও উপস্থিত আমজনতা চুপচাপ সেটার মজা নিচ্ছে। কারোর মনে এতটুকু সহানুভূতি জাগছে না, উল্টো তাদের চোখে চাওয়ালার প্রতি তীব্র ঘৃণা পরিলক্ষিত হচ্ছে। আয়ান চৌধুরী আঘাত করতে করতে বলল, খুব শখ মানুষকে ড্রাগস খাওয়ানো, আজ তোকে খাওয়াবো, বুঝতে পারবি কত মজা। আয়ান চৌধুরী ঘাড় কাত করে ইশারা করতে একজন ছেলে ইনসিয়ার কাছে এসে বলল, ম্যাম আপনি চলুন আমার সাথে, এখানে থাকা যাবে না। আপনি? আমি মুবিন, বসের সাথে কাজ করি। বস আপনাকে নিয়ে যেতে বলেছে। মবিনের কথা শুনে ইনসিয়া আয়ানের দিকে তাকাতে আয়ান সানগ্লাস খুলে ইনসিয়াকে চোখের ইশারা দিয়ে আবারও সানগ্লাস পরে নিল। ম্যাম প্লিজ চলুন। আমি এখানেই থাকবো, যেতে চাই না আমি। আপনি যদি না যান তাহলে বস আমাকে ছাড়বে না, প্লিজ চলুন। আচ্ছা, ওই চাওয়ালা ঠিক কি করেছে বলুন তো? সবাই এত ক্ষিপ্ত কেন তার উপর? এই শহরে সব মানুষ ভালো হয় না, মুখেশের আড়ালে এই চাওয়ালার মতো অনেক লোক আছে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। এই লোকটা চায়ের দোকান খুলেছে ঠিকই, কিন্তু চায়ের ভেতর পাউডার ড্রাগ মিশিয়ে বিক্রি করতো যেন কেউ বুঝতে না পারে। ইয়াং ছেলেবেলে এই নিত্যদিনের কাস্টমার, এ লোকে দেখলে বোঝা যাবে না তার ভেতরে এত শয়তানি। এমনভাবে মানুষের সামনে অভিনয় করে যেন কত অসহায় উনি, অথচ ড্রাগসের ব্যবসা চলে ভেতরে ভেতরে লক্ষ লক্ষ টাকার মালিক। কি? এর আগে বস এই বদমাইশটাকে ধরে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু লাভ হয়নি। পুলিশের হাতে তুলে দেওয়ার পর টাকার জন্য বাইরে বের হয়ে আবার এসব নোংরা ব্যবসা শুরু করেছে। ইনসিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, এর আগে আপনার বসকে দেখেছিলাম, উনি এই লোকটাকে বেধড়ক মারছে। উনি কি এই কারণে এরকম করেছিলেন? এই লোকটা অনেক অল্প বয়সী ছেলের জীবন শেষ করে দিয়েছে। অতিরিক্ত ড্রাগ সেবনের জন্য কতজন প্রাণ হারিয়েছে। আয়ানের সাথে কাজ করা দুজন ছেলে চাওয়ালার দোকানে গেল। তারা কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর চাপাতি ও চিনির বয়ামের মধ্যে অনেকগুলো পাউডার ড্রাগসের প্যাকেট খুঁজে পেল। তারা সেগুলো নিয়ে এসে আয়ানের হাতে দিতে মাস্কের আড়ালে শয়তানি হাসি দিল সে। আয়ান হাতে থাকা রডটা ফেলে দিয়ে নিচে বসল। এর পাশে ড্রাগসের প্যাকেটগুলো ছিঁড়ে পাউডারগুলো লোকটার মুখে ঠুসে দিল। আয়ানের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই করতালির মাধ্যমে বাহবা দিচ্ছে। কয়েকজন পুলিশ ভিড় ঠেলে সামনে এসে আয়ান চৌধুরী অর্থাৎ মাফিয়া ইসিকে দেখার পর দাঁড়িয়ে গেল। আয়ান চৌধুরী উঠে দাঁড়িয়ে পুলিশদের উদ্দেশ্যে বলল, কিছু বলবেন? না, এমনিতেই দেখতে এসেছিলাম। আপনি আপনার কাজ করুন, আমরা যাচ্ছি। কথাটা বলে পুলিশ তাদের ফোর্স নিয়ে দ্রুত প্রস্থান করলো। ড্রাগসের ওভারডোজের কারণে চাওয়ালা কাতরাতে শুরু করলো। আয়ান চৌধুরী মবিনের উদ্দেশ্যে বলল, একে হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে সেলে বন্ধ করে দে, যখন শান্ত হয়ে যাবে তখন বডিটা এখানে ফেলে দিয়ে যাস। আয়ানের আদেশ পেতে তৎক্ষণাৎ আয়ানের গ্যাং মেম্বার্সরা চাওয়ালাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। আয়ান নিজেও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের গাড়িতে এসে বসল। ড্রাইভিং সিটের পাশে ইনসিয়া বসে আছে। আয়ান কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং শুরু করলো। ভয়ের কারণে ইনসিয়া কোনো কথা বলছে না, কারণ সে ভালো করে জানে আয়ান তার উপর ক্ষিপ্ত। বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পর একটা পার্কিং লটে গাড়ি পার্ক করলো আয়ান চৌধুরী। এরপর সে গাড়ি থেকে নেমে গম্ভীর কণ্ঠে বলল, বাইরে এসো। ইনসিয়া কোনো কথা না বলে বিনা বাক্যে গাড়ি থেকে নেমে আসলো। এরপর আয়ান চৌধুরী সেখানে থাকা নিজের প্রাইভেট কার দেখিয়ে বলল, এই গাড়িতে গিয়ে বসো, আমি একটু পর আসছি। ইনসিয়া গাড়িতে গিয়ে বসলে আয়ান চৌধুরী গাড়ি লক করে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সে আয়ান চৌধুরীর ড্রেস আপে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। এতক্ষণ যাবৎ চুপ করে থাকলেও ইনসিয়া এবার সাহস করে প্রশ্ন করল, আপনি কি রাগ করেছেন? আই এম সরি।
আমি বুঝতে পারিনি ওই লোকটা এত বড় জঘন্যতম একজন অপরাধী। আমি ভেবেছিলাম লোকগুলো ওই চাওয়ালার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে মারছেন। তোমাকে বারবার করে বলেছে ওপরটা দেখে মানুষকে বিচার না করতে। এই শহরে এমন হাজারো মানুষ আছে যার মুখোশের আড়ালে দাগি অপরাধী। কোথায় কার কি হলো সেসব নিয়ে তোমাকে তো উদ্বিগ্ন হতে কে বলেছে? সবই তো আর ভালো হবে না। এরকম করলে তোমার উপর অ্যাটাক হতে পারে। বেশি খারাপ লাগলে পুলিশকে কল করে দিও, ঝামেলা শেষ। আগবারই নিজে কেন চাই মারামারি করতে? একটা মায়ের যদি ভুল করে তোমার গায়ে এসে লাগে তখন কি হবে? মরার খুব শখ, তাই না? আমি বলছি তো ভুল হয়ে গেছে। শুধু একবার নয়, তুমি বারবার একই কাজ করেছ। এটা কি ভুলের মধ্যে পড়ে? সিয়ানকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে তুমি। ইনসিয়া আয়ানকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আপনি এখানে কিভাবে আসলেন? আপনি তো অফিসে ছিলেন। তুমি কি ভেবেছ আমি তোমার গতিবিধির উপর লক্ষ্য রাখি না? আমি ভালো করেই বুঝতে পারছি তুমি কখনোই শুধরবে না। তোমার কাছে যেটা অন্যায় মনে হবে সত্যি মিথ্যা যাচাই না করে তুমি প্রতিবাদ শুরু করবে। আমি এখন জোর করে তো আর তোমাকে শুধরাতে পারবো না, তবে তোমাকে ট্রেনিং দিয়ে শক্তিশালী অবশ্যই করব, যাতে করে যে কোনো বিপদ আপদের সাথে মোকাবিলা করে নিজেকে সেলফ করতে পারো তুমি। ট্রেনিং? কিসের ট্রেনিং? ক্রমশ প্রকাশ্যে প্রশ্ন করলে উত্তরগুলো এরকম মুখের মধ্যে রাখেন কেন? সোজা সাপটা উত্তর দিলেই তো হয়। মুখটা বন্ধ রাখো। ড্রাইভিংয়ের সময় বেশি কথা বলে আমার পছন্দ নয়। আর একটা, প্লিজ একটা প্রশ্নের উত্তর দিন। ওই লোকটার সাথে এখন কি করবেন আপনি? সেটাই যেটা সে ডিজার্ভ করে। মৃত্যু? ইনসিয়ার প্রশ্নের প্রত্যুত্তর না করে রহস্যময় বাঁকা হাসি দিল আয়ান চৌধুরী। ইনসিয়ার আর বুঝতে বাকি রইল না তার ভাবনাটাই সঠিক। মুখোমুখি বসে আছে অভিমন্যু ও ডক্টর আমজাদ হোসেন। অভিমন্যু রিল্যাক্সে বসে ফোন স্ক্রল করছে ও আমজাদ হোসেন চিন্তিত হয়ে বসে আছে। তিনি এক গ্লাস পানি পান করে বললেন, তুমি আমার কথা সিরিয়াসলি কেন নিচ্ছ না? দেখো, তোমার ফুপির কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমরা সবাই ফেঁসে যাব। আমরা নয়, শুধু আপনি। আমরা তো এই মার্ডারের সঙ্গে ইনভলভ ছিলাম না। কিন্তু আমার ক্যারিয়ার শেষ হবে অভিমন্যু। প্লিজ তোমার ড্যাডুকে বোঝাও। আমি কি করতে পারি বলুন তো? আপনি কিভাবে নাক কাটছেন বললো না কেন? আর বডির সাথে কি করছিলেন? ডাইরেক্ট মেরে দিলে কেস হয়ে যেত, ফেঁসে যেতাম আমি। তাই এমনভাবে কিছু পার্টিকুলার নার্ভ কেটেছিলাম যাতে সাবিনা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর কেউ বুঝতে না পারে। আপনি কি শিওর ছিলেন মৃত্যু হবেই? 100%। 7 দিনের মধ্যেই মৃত্যু হওয়ার কথা, তাহলে 15 দিন পরেও এরকম সুস্থ অবস্থায় সমুদ্র সৈকতে কি করছিল সাবিনা? এটা তো ইম্পসিবল। হতে পারে, মৃত্যু হতে আরো বেশি সময় লেগেছে। কিন্তু যদি বেঁচে থাকে তাহলে তো আমি শেষ হয়ে যাব। তুমি একটা কাজ করো, তোমার ড্যাডুকে বলে লোক লাগিয়ে একটু ইনভেস্টিগেশন করুক। আমি কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না। আমি জানি সাবিনা আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু মা মেয়ের দেখা হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। অভিমন্যু বাঁকা হাসি দিয়ে বলল, অবশেষে স্বীকার করলেন তাহলে আপনার মেয়ে বেঁচে আছে? অভিমন্যুর কথা শুনে ঘাবড়ে গেলেন ডক্টর আমজাদ হোসেন। অভিমন্যু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ভয় পেলেন মনে হচ্ছে। দ্য গ্রেট আমজাদ হোসেনও কিনা ভয় পায়, সত্যি অবাক করার বিষয়। ভয় পাবেন না কেন, এই কথা আমি কাউকে বলবো না। অভিমন্যু প্লিজ দেখো, আমার লোকবল থাকলে আমি কখনোই তোমার কাছে অনুরোধ নিয়ে আসতাম না। তুমি একটু ক্রাইসিসটা বোঝার চেষ্টা করো। আপনি কখনো আমার কাছে মাথা নত করে অনুরোধ নিয়ে আসবেন ভাবিনি। এনিওয়েজ, আপনি আমার কাছে এসেছেন কেন? সরাসরি আমার ড্যাডুর কাছে যান। ওমরের সাথে আমার ব্যবসা নিয়ে কিছু ঝামেলা হয়েছে, আমি ওর সামনে গেলে সমস্যা আছে। তাই বলছি তুমি কিছু একটা করো। আমি ওই লাইনে এখন নেই। ডাক্তারের লাইসেন্স পাওয়ার পর থেকে আমি আর কখনো আন্ডারওয়ার্ল্ডের কারোর সাথে কন্ট্যাক্ট করিনি। ইভেন ড্যাডুর সাথে দেখা করি না, প্রায় 5.5 বছর হতে চলল। তুমি কি বলতে চাইছো? তোমার থেকে সাহায্য পাওয়ার আশা আমি ছেড়ে দেব? আমি আপনাকে হেল্প করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? অভিমন্যু নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। সর্বপ্রথম আমি নিজের সুবিধাটা দেখব, তারপর অন্যদেরটা। কি চাও তুমি? অতি মূল্যবান কিছু, কিন্তু মূল্যবান হলেও আপনার কাছে সেটা মূল্যহীন। মানে? একটা কথা সত্যি করে বলুন তো, আপনার মেয়েকে কি আপনি এতটুকু ভালোবাসেন না নাকি? তার প্রতি কোনো অনুভূতি নেই আপনার? আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে সেই সম্বন্ধে আমি কিছুই জানি না। আবার একটা মিথ্যা কথা বললেন। আপনার মেয়ে তো দীর্ঘদিন আপনার কাছে ছিল। আপনি প্রকাশ না করলেও আমি কিন্তু সবই জানি।
তুমি কিভাবে? অভিমন্যুর হাইকিউ সেন্স এত খারাপ না, মানুষের ভাবগতিক দেখলেই বোঝা যায়। শুধু প্রয়োজন ভালো মতো অবজারভেশনের। হঠাৎ করে তুমি এইসব কথা কেন টানছো? কি চাইছো তুমি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন বিয়ে? অভিমন্যুর প্রস্তাব শোনা মাত্র ডক্টর আমজাদ হোসেন উঠে দাঁড়িয়ে বললেন, হোয়াট? কি বলছো তুমি? মাথা ঠিক আছে? অবশ্যই। অভিমন্যু কোনো বানোর কথা বলে না। তুমি ভালো করেই জানো এটা আর সম্ভব না। তুমি যদি এই কথাটা 2 বছর আগে আমাকে বলতে, তাহলে হয়তো এই বিষয়ে ভেবে দেখতাম। ভেবে দেখতেন মানেটা কি? আমার মেয়েকে জন্মের পরই অ্যাসাইলামে রেখে আসছিলাম। ওর ভরণ পোষণের জন্য নিয়মিত টাকা দিলেও ওর কোনো খোঁজ খবর রাখিনি, কোনোদিন দেখা করতেও যায়নি। আমার মেয়েটা জানেও না ওর বাবা মা কে, তারা কোথায়। মেয়েটা একা একা বড় হয়েছে, তাই ওর জীবন ওর সিদ্ধান্ত। ওর ওপরে আমার কোনো অধিকার নেই। ওর কাছে ওর বাবা মা মৃত। মেয়ের জন্য খুব ভাবেন দেখছি, অথচ তাকে কারণে অকারণ অপমান করার সময় এতটুকু ছাড় দেননি। আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। আমার রক্তকে আমি কখনোই খারাপ হতে দেবো না। যার নিজের শরীরে রক্তই খারাপ, সে আবার নাকি ভালো চিন্তা করেছে। সত্যি হাস্যকর। আপনি তো দেখছি ভালো করে কাদা মতো ফুপিকে চিট করেছেন। ফুপি যদি এ সমস্ত কথা জানে, তাহলে কিন্তু আপনাকে সে ছাড়বে না। প্লিজ সেভ মি অভিমন্যু। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করুন, তাহলে হেল্প করার চেষ্টা করব। আপনার মেয়েকে আমার চাই, আর আপনি নিজের হাতে তাকে আমার হাতে তুলে দিবেন। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করা ছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই। ভেবে দেখুন এরপর ঠিক কী কী হতে পারে আপনার সাথে। ফার্স্ট অফ অল, আপনার লাইসেন্স বাতিল করা হবে। এরপর আপনার প্রপার্টি বাজেয়াপ্ত করা হবে। অর্গান ট্রাফিকিং ও মার্ডার কেসের জন্য আপনার জেল হবে। কিন্তু আপনি জেলে থাকতে পারবেন না, কারণ ড্যাডু আপনাকে জেল থেকে বের করে নিজের হাতে জিন্দা কবর দেবে। মান সম্মানের সাথে সাথে জীবনটা হারাবেন। ইন্টারেস্টিং না? অভিমন্যু, তাই বলছি, আমি যেটা বলি সেটা করুন, লাভ আপনারই হবে। আমজাদ হোসেন আর কোনো কথা না বলে চুপচাপ প্রস্থান করলেন। তিনি চলে যেতেই অভিমন্যু রিল্যাক্সে বসে কাউকে কল করলো। বাড়িতে আসছি আমি খুব তাড়াতাড়ি। রিজন আছে তো অবশ্যই। আসি, তারপর মুখোমুখি কথা হবে। ড্যাডুকে কিছু বলিস না, সারপ্রাইজ থাক। কেটে গেল আরও 2 দিন। ইনসিয়াকে নিয়ে একটা বিশেষ রুমে এসেছে আয়ান চৌধুরী। রুমটা পুরোই সাদা। পথিমধ্যে অনেকবার জিজ্ঞেস করার পরেও ইনসিয়াকে কোনো উত্তর দেয়নি আয়ান। ইনসিয়া এখন আবারও প্রশ্ন করল, এবারও কি বলবেন না কোথায় এনেছেন আমাকে? এখানে আমি কি করব? নাকি এরকম একটা জায়গা আমাকে বন্দি রাখতে চাইছেন? আয়ান কিছু না বলে দেওয়াল থেকে সাদা পর্দা সরাতে গান শুটিং টার্গেট দেখতে পেল। টেবিলের উপর থেকে কাপড় সরাতেই বিভিন্ন ধরনের রিভলভার দেখে অবাক হলো ইনসিয়া। আয়ান চৌধুরী একটা সাউন্ড প্রুফ হেডফোন ইনসিয়ার হাতে দিয়ে বলল, এটা ঠিক করে লাগিয়ে নাও। আজ থেকেই শুটিং প্র্যাকটিস করবে তুমি। এরপর ফাইট প্র্যাকটিস থেকে শুরু করে সেলফ ডিফেন্সের জন্য যা কিছু প্রয়োজন সব শিখিয়ে দেবো। এসবের মানে কি? আমি এসবে মোটো ইন্টারেস্ট নই, কোনো প্রয়োজন নেই এগুলোর। প্রয়োজন আছে কি নেই সেটা আমি ডিসাইড করব। আমার ওয়াইফ তুমি, পদে পদে বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। সেলফ ডিফেন্সের ট্রিক্সগুলো শিখে রাখলে যে কোনো বিপদের সঙ্গে মোকাবিলা করতে পারবে। কিন্তু আর কোনো কথা নয়, চলো শুরু করা যাক। চলে গেল আরও কিছুদিন। আবারও চট্টগ্রাম এসেছে আয়ান চৌধুরী। সে হসপিটালে ডক্টর আমজাদ হোসেনের কেবিনে আসতেই দেখে তিনি কোনো একটা বিষয় নিয়ে ফোনে কাউকে ধমকাধমকি করছেন। আয়ান বাঁকা হাসি দিয়ে ডেস্কের সামনে থাকা চেয়ারে পায়ের উপর পা উঠিয়ে বসল। কি খুব চিন্তা আছেন দেখছে। আয়ানকে দেখে ডক্টর আমজাদ হোসেন চমকে গিয়ে বললেন, তুমি এখানে? বলেছিলাম তো, আবার দেখা হবে। আমার ওয়াইফ সম্বন্ধে বাজে কমেন্ট করার ফল কি হতে পারে খুব শীঘ্রই বুঝতে পারবেন। আশা করি এতদিনে কিছুটা হলেও রিয়েলাইজ করতে সক্ষম হয়েছেন। এর মানে তুমি তাহলে রুবিনার সাথে ওই ফটোগুলো? মেয়ের মতো বাবাও দেখেছে ইন্টেলিজেন্ট, তবে সমস্যা একটাই, সবই বলছেন কিন্তু দেরিতে। আপনার মেয়েও সেম আপনার মতোই। আয়ানের কথা শুনে ঘাবড়ে গেলেন ডক্টর আমজাদ হোসেন। তার কপাল বেয়ে চিকন ঘাম নিঃসৃত হচ্ছে। আয়ান চৌধুরী রিমোট দিয়ে এসির টেম্পারেচার আরও কমিয়ে দিয়ে বলল, গামছা কাছে সমস্যায় নেন, রুমটা ঠান্ডা ছিল, এখন আরও ঠান্ডা করে দিলাম। রিল্যাক্স হন। তুমি এসব কি বলছো? আমি তোমার শ্বশুর মশাই নই। আয়ান চৌধুরী একটা রিপোর্ট পেপার আমজাদ হোসেনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ডাউট ছিল বাট নাও আই এম কনফার্মড, সেড। আমজাদ হোসেন রিপোর্টটা দেখার পর ভীতু দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল,
সিয়ার প্রতি আপনার বিহেভিয়ার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল, আর অসুস্থতার কারণে তখন সেভাবে গুরুত্ব না দিলেও লাস্ট টাইম চট্টগ্রামে আসার পর আপনার চেহারা দেখে আমার মনে আরও বেশি সন্দেহ জাগে। যতই গোপন রাখার চেষ্টা করুন না কেন, বাবা মেয়ের চেহারায় প্রায় 60% মিল রয়েছে। একটু ভালোভাবে অবজার্ভ করলেই সেটা স্পষ্ট বোঝা যায়। পরবর্তীতে আমি বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করি, সে থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আমার হাতে। আন্ডারওয়ার্ল্ডের রুলস অনুযায়ী আমার টিম মেম্বার হওয়ার জন্য আপনার ব্লাড স্যাম্পল, হেয়ার স্যাম্পল আমার কাছে ছিল, তাই সিয়ার সঙ্গে আপনার ডিএনএ টেস্ট করায়। তার রেজাল্ট নিজেই দেখুন, ইটস পজিটিভ। কথাগুলো শোনার পর মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে রইলেন আমজাদ হোসেন। আয়ান চৌধুরী ফের বলতে শুরু করলো, মজার ব্যাপারটা কি জানেন? আপনাদের বাবা মেয়ের আচরণের মধ্যেও বেশ অনেকটা মিল রয়েছে। দুজনেই সন্তানের পরিচয় গোপন রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু শেষমেশ আমার কাছে ধরা খেতেই হলো। সামান্য বিষয় নিয়ে বেশি দ্রুপ হয়ে যান, যার ফলাফল অটোমেটিকলি মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়। কোনো কিছু ঘটলেই বাবা মেয়ে দুজনের সত্যি মিথ্যা যাচাই না করে লাফালাফি শুরু করেন। তফাৎটা হলো সিয়া চেষ্টা করে মানুষকে হেল্প করার, আর আপনি চেষ্টা করেন নিজেকে সেভ করার। মেন কথা, আপনারা দুজনেই মানুষের সামনে নিজেদের অনেক স্ট্রং দেখানোর চেষ্টা করেন, বাট রিয়েলিটিতে দুজনেই জিরো। কি চাও তুমি? বলেছিলাম তো আপনাকে আমি টোটালি শেষ করে দেব। বলার পরও আপনি হয়তো বা আবারও থ্রেড ভেবে ভুল করেছিলেন, কিন্তু আমি আপনাকে কোনো থ্রেড দেইনি। সাবিনার কথা তুমি কিভাবে জানলে? ও কি সত্যিই বেঁচে আছে? সত্যি কোনোদিন চাপা থাকে না। অপরাধী যতই পারফেক্ট প্ল্যান করুক না কেন, কোনো না কোনো ভুল সে করেই ফেলে। আপনিও করেছেন, তাই আজ সেটা প্রকাশ্যে এসেছে। আপনার লাইফ, ক্যারিয়ার, সম্মান সব শেষ। যার জন্য একজন নির্দোষ মানুষকে মার্ডার করেছেন, আজ সেও আপনার সাথে নেই। এভাবে একটু একটু করে সব হারাবেন আপনি। আর সর্বশেষে আপনার মেয়ে নিজের হাতে আপনাকে আপনার প্রাপ্য শাস্তি দেবে। ওকে আমি সেভাবেই প্রস্তুত করে তুলব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আয়ান, সিয়ার প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আর ততদিনে বসে বসে নিজের পতন দেখতে থাকুন। কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারবেন না আপনি। সকল এভিডেন্স আপনার বিপক্ষে। আমি তোমাদের মাঝে কখনো আসবো না, প্লিজ এসব বন্ধ করো তুমি। আয়ান চৌধুরী অপরাধকে ক্ষমা করলেও অপরাধীকে কখনো ক্ষমা করে না। যারা প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় তাদের তো চেনা যায়, তাদের মোকাবেলা করাও যায়, কিন্তু আপনার মতো মুখোশধারী ক্রিমিনালরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মানুষের চোখে ভালো সাজার অভিনয় করে, তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক মানুষের লাইফ হেল করে দিয়েছেন। সুস্থ পেশেন্টদের ভুয়া অপারেশন করিয়ে তাদের পারমিশন ছাড়ে অর্গান চুরি করেছেন। আপনার মতো ক্রিমিনালদের জীবিত থাকার কোনো অধিকার নেই। আপনার জায়গা মাটির নিচে, উপরে নয়। আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি। এতে যদি খারাপ হয়ে যায় তাহলে আমি কি করব? আমার তো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। সবার নয়, শুধুমাত্র আপনার ভালোর জন্য। অর্থ ও ধনী হওয়ার লালচে আপনি একজন মানুষরূপী পশুতে পরিণত হয়েছেন। নির্দোষ মানুষগুলোর থেকে মোটো অঙ্কের টাকা নিয়ে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করেন। অসুস্থতা একটি বিষয় হলে অপারেশনের নাম করে অর্গান চুরি করে নিজ হাতে তাদের জীবন কেড়ে নিয়েছেন। আর বাইরে এসে তাদের পরিবারের সদস্যদের সিম্পাথি পাওয়ার উদ্দেশ্যে বলতেন। অনেক চেষ্টা করার পরেও তাদের পেশেন্টকে বাঁচানো যায়নি। আর যাদের যাদের অর্গান চুরি করতেন তাদের অপারেশনের জন্য ফ্যামিলি মেম্বারদের থেকে অপারেশন খরচা বাবদ একটা টাকাও নিতেন না। মানবতার ফেরিওয়ালা এসে যে ইচ্ছা মতো নিজের স্বার্থ হাসিল করতেন। আর আপনার এই ফ্রি অপারেশনের ফাঁদে পড়ে পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সরা বুঝতে পারতেন না যে মুখোশের আড়ালে কত বড় চক্রান্ত করা হয়েছে। একেবারেই মাস্টার প্ল্যানিং। আমি যাদের অর্গান নিয়েছি তারা এমনি তো বেশি দিন বাঁচত না, তাই আমি এই কাজ করে তাদের মৃত্যুর পথটা আরো সহজ করে দিয়েছি। মৃত্যুবরণ করার সাথে সাথে তারা নিজেদের অর্গান দিয়ে যাওয়ার মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচিয়েছে। এই অর্গানগুলো ট্রান্সপ্লান্ট করে কত মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। কারো স্বল্পদিনের জীবনের বিনিময়ে যদি অন্য কোনো মানুষ দীর্ঘায়ু লাভ করে তাতে ক্ষতি কি? আমিও একে বলবো, আপনাকে এমনভাবে মারতে যাতে করে আপনার অর্গানগুলো ইউজ করা যায়, সেগুলো দিয়ে অন্য কোনো মানুষের জীবন বাঁচানো যায়। এতে যদি একটু হলেও আপনার পাপ কমে। আয়ানের কথা শুনে কিছুটা ভড়কে গেলেন ডক্টর আমজাদ হোসেন। তিনি কিছু বলার পূর্বেই আয়ান চৌধুরী আবারও বলতে শুরু করলো, অর্গানের বিজনেস করে তো মিলিয়ন টাকার মালিক হয়েছেন, বাড়ি গাড়ি সব করেছেন। আপনার সো কল সেকেন্ড ওয়াইফ লাক্সারিয়াস লাইফ লিড করছে, আর তার জন্যই এত কিছু করা। এখন সেই ওয়াইফই কিনা আপনাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। মজার। আমাকে ক্রিমিনাল বলছো, কিন্তু তুমিও তো এর থেকে কম কিছু নও আয়ান। তুমি তো এখনো পর্যন্ত আগন্তি মার্ডার করেছো, সেটাও অনেক নৃশংসভাবে। তোমার অপরাধ তো কোনো অংশে কম নয়। আমি তো শুধু অর্গান ব্যবসায় ইনভলভ ছিলাম, কিন্তু তুমি তো এটা ছাড়াও আরো অনেক নানান রকম ইললিগাল বিজনেসের সাথে ইনভলভ। আমি আপনার মতো এত চিপ মাইন্ডের লোক নই যে নির্দোষ মানুষের জীবন কেড়ে নিয়ে বিজনেস করব।
আর সে অর্থ নিজের স্বার্থে ব্যবহার করব। টিমের ওর আগে একটা শর্ত দিয়েছিলাম আপনাকে। আর যাই হোক, কখনো নির্দোষ মানুষের ক্ষতি করা যাবে না। মৃত্যু ডিজার্ভ করে এমন অপরাধীদের সাথে যা খুশি তাই করুন। যেমনভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারা যায় সেগুলো করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কথার খেলাপ করেছেন, রুলস ব্রেক করেছেন, আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি। আর আয়ান চৌধুরী কোনো বিশ্বাসঘাতককে ক্ষমা করে না। স্বয়ং সিয়া নিজেও যদি আমাকে রিকোয়েস্ট করে তবু আপনাকে ছাড়বো না আমি। আয়ান চৌধুরী মুচকি হেসে বলল, তবে আপনার জন্য পজিটিভ পয়েন্ট এটাই, আপনাকে আমি এখন মারব না, শ্বশুরমশাই বলে কথা। তাই আপনার জন্য আমার একটা কন্ডিশন রয়েছে। সিয়ার সম্পূর্ণ সত্যি জানার আগে হয়তো নিজেকে কোনোভাবে সেভ করুন, নয়তো নিজের হাতে নিজের জীবনটা বলে দিন। নয়তো সিয়া জানার পর আপনার মৃত্যুটা আরও ভয়ানক হবে। আপনার মৃত্যু সুনিশ্চিত। এখন নিজে ডিসাইড করুন আপনি কীভাবে মরতে চান। ভাবুন, সময় নিয়ে ভাবুন। আমার কোনো অসুবিধা নেই। বেস্ট অফ লাক অ্যান্ড অল দ্য বেস্ট। কথাগুলো বলেই প্রস্থান করলো আয়ান চৌধুরী। মৃদুল নিজের কেবিনে বসে কিছু একটা নিয়ে কাজ করছিল। তখন তার সামনে এসে উপস্থিত হলো ইনসিয়া। গুড আফটারনুন স্যার।